এখানে তো সাউন্ড দিতে হবে না, বেশি তো সাউন্ড হবে না, তো সাউন্ড তো না, ওইটা বলছি না, ফুল সাউন্ড দিয়ে দেবেন। আসসালামু আলাইকুম। এখন কি শুনতে পাচ্ছেন প্লিজ? আসসালামু আলাইকুম। লাইক কমেন্টসগুলো দেখা যায় না কেন? এখন কি শোনা যায় প্লিজ? হ্যালো, শুনতে পাচ্ছেন প্লিজ? একটু হেল্প করেন প্লিজ, অন্য দিক থেকে কথা শোনা যায় কি না। সাউন্ড এবং নেট প্রবলেম দুইটাই একটু নক করবেন প্লিজ। নেট কোনো প্রবলেম থাকলে জানাবেন। জি, যে যেখানে আছেন একটু জানাবেন শুনতে পাচ্ছেন কি না। আচ্ছা, নেট প্রবলেম আছে কি না দুটো একটু হেল্প করবেন। নেট প্রবলেম আছে কি না এবং আমাকে শুনতে পাচ্ছেন কি না প্লিজ। নো প্রবলেম স্যার, ওকে, থ্যাংক ইউ সো মাচ। শোনা যাচ্ছে, ধন্যবাদ সোনিয়া। তো আসুন আমরা আবার নতুন করে শুরু করি, শর্টলি আমরা শেষ করব, তাহলে ইনশাল্লাহ আর কোনো সমস্যা হবে না। হ্যাঁ, এমএন ইসলাম ধন্যবাদ, ফিরোজ হোসেন ধন্যবাদ, মোহাম্মদ ইমরান আহমেদ ধন্যবাদ, খালেদ হোসেন সোহেল ওয়াল, ওকে, থ্যাংক ইউ। এইস এম আশরাফুল আলম সুজন, থ্যাংক ইউ সো মাচ। জি, ওয়ালাইকুম আসসালাম মঈনুদ্দিন, ইয়েস, থ্যাংক ইউ, নো প্রবলেম, ওকে, আশরাফুল ইসলাম। ওকে, এখন আপনারা স্লাইড পাবেন না, শুধু কথা শুনতে পাবেন, কারণ নেট প্রবলেমের কারণে সরাসরি কথা বলতে হচ্ছে। আমি বিশ্বাস করি যে এখান থেকেও আমরা অনেক মেসেজ পাবো, যেটা দিয়ে আমরা আমাদের বিজনেসকে অনেক বেশি ত্বরান্বিত করতে পারবো। আপনারা সাথে থাকবেন, আমি বিশ্বাস করি ট্রেনিংটি কন্টিনিউ করলে আপনারা আমার বিজনেসের জন্য অনেক বেশি সুন্দর হবে। তা আসুন, ট্রেনিংটা আমরা কেন করব, আগে আমরা কারণটা জানি। হোয়াই উই নিড ট্রেনিং। নাম্বার ওয়ান, রিসিভ মোর ইনফরমেশান, অনেক বেশি তথ্য নেওয়ার জন্য আমরা মূলত ট্রেনিংটি করব। নাম্বার টু, ইজিলি অ্যাচিভ আওয়ার গোল, খুব সুন্দরভাবে স্মুথলি আমরা আমাদের লক্ষ্যে পৌঁছানোর জন্য আমরা ট্রেনিংটি করব। নাম্বার থ্রি, ট্রেনিং ইজ দ্য ফুয়েল ফর আওয়ার ওয়ার্ক, আমরা জানি একটা গাড়ি চলতে গেলে 100 কিলোমিটার যাওয়ার পর ওই গাড়িটা চলার জন্য তেল নিতে হয় একটা পাম্পে ঢুকে। ঠিক তেমনি একটা মানুষ যখন কোনো কাজ করে ওই সাবজেক্টের উপরে তাকে ট্রেন্ড আপ হতে হয়, দ্যাটস কল ফুয়েল। এর জন্য বলা হলো ট্রেনিং ইজ দ্য ফুয়েল ফর আওয়ার ওয়ার্ক, ট্রেনিং হচ্ছে আমাদের কাজের জন্য ফুয়েল। আমি বিশ্বাস করি এখানে অনেকে আছেন, আজকে ট্রেনিংটা আপনার ক্লোজিংয়ের জন্য অনেক বেশি কাজে লাগবে। নাম্বার ফোর, কিপ আপগ্রেডিং আওয়ার স্কিল, আমাদের স্কিলটাকে ডেভেলপ করার জন্য মূলত আমরা এই ট্রেনিংটি করব। তাহলে হোয়াই উই নিড ট্রেনিং, কেন আমরা ট্রেনিংটি করব একটু সামারাইজ করি। নাম্বার ওয়ান, রিসিভ মোর ইনফরমেশান। নাম্বার টু, ইজিলি অ্যাচিভ আওয়ার গোল। নাম্বার থ্রি, ট্রেনিং ইজ দ্য ফুয়েল ফর আওয়ার ওয়ার্ক। অ্যান্ড নাম্বার ফোর, কিপ আপগ্রেডিং আওয়ার স্কিল। একটা এক্সাম্পল দেই, সেকেলে একটা কাক, আপনি মনে মনে কল্পনা করুন, সে যখন তার তৃষ্ণা মেটাতো, তৃষ্ণা মেটানোর জন্য বিভিন্ন জায়গা থেকে পাথরের কণা ওই জারের ভিতরে বা কলসের ভিতরে এনে দিয়ে পানিটা উপরে নিয়ে তারপরে পান করে তৃষ্ণা মিটিয়ে চলে যেত। বাট বর্তমান জামানার কাক তারা কি করে, এই মহল্লার ভেতর থেকে একটা 7-আপের পাইপ খুঁজে একবার মাত্র সে যাবে, আসবে, জারের ভিতরে প্রবেশ করাবে, তৃষ্ণা মিটাবে, দেন চলে যাবে। মডার্ন জামানায় আমরা যারা বাস করছি, এই সময় আমরা যারা বাস করছি, আমরা যদি সেকেলে ধ্যান ধারণা নিয়ে আমাদের উপার্জনকে লক্ষ্য করে সামনের দিকে আগাই, তাহলে আমরা আগাতে পারবো না। আমাদের আগানোর জন্য যে কাজটা করতে হবে সেটা হলো আধুনিক টেকনোলজি আমাদেরকে ইউজ করতে হবে।
যেটার মাধ্যমে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে গন্তব্যে পৌঁছাতে পারবো। নেটওয়ার্ক মার্কেটিং এমন একটা সিস্টেম যেখানে আপনি সহ আপনার টিমের হাজারো কর্মী তারা তাদের স্বপ্ন পূরণে কাজ করবে। টেকনোলজির কারণে, সিস্টেমের কারণে তাদের সকল থিঙ্কিং, তাদের ইনভেস্টমেন্ট, তাদের সব কিছু আপনার জন্য কাজে লাগবে। দিস ইজ কল নেটওয়ার্ক মার্কেটিং। এভাবেই কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যাই। আসুন আমরা সামনে যাই। হোয়াট ইজ ক্লোজিং? আমাদের মূল সাবজেক্ট হচ্ছে ক্লোজিং। তো আমরা একটু জানি যে ক্লোজিংটা কী। ক্লোজিং অর্থ কাছাকাছি আসা বা কোনো কাজের শেষ প্রান্তে আসা। এমএলএমে ক্লোজিংয়ের ভাবার্থ হলো সেমিনার দেখার পর গেস্টের কাছাকাছি বসে আলোচনা করা। দারুণ একটা ব্যাপার। একটু খেয়াল করেন, একজন মানুষ যখন সেমিনার দেখে তখন তার ভেতরে অনেক ধরনের প্রশ্নের জাগরণ ঘটে, অনেক ধরনের প্রশ্ন আসে। সে জানতে চায় কিভাবে ইনকাম করা যায়, কিভাবে সে কাজটা করবে, এটসেট্রা। অনেক প্রশ্ন তার ভেতরে জাগরণ ঘটে। কাছাকাছি বসে তার সেই প্রশ্নের সমাধান দেওয়া, দ্যাটস কল ক্লোজিং। আমরা মনে হয় ক্লোজিংয়ের সংজ্ঞাটা পেয়ে গেছি। ওকে, হোয়াই ক্লোজিং? ক্লোজিংটা আপনি কেন করবেন? আমি একটা বিষয় একটু শেয়ার করি। ট্রেনিং এমন একটা জিনিস, ট্রেনিংয়ের যদি একটা সিকোয়েন্স না থাকে, একটা ধারাবাহিকতা না থাকে, তাহলে আপনি ট্রেনিংটা নিতে পারবেন না। একটা আলোচনার সিকোয়েন্স থাকতে হবে। এজন্য প্রথমে আমি হোয়াট ইজ ক্লোজিং, দেন হোয়াই ক্লোজিং। কেন ক্লোজিংটা আপনি করবেন বা এই ট্রেনিংটা আপনি কেন করবেন, এটা আমাদেরকে জানতে হবে। অনেক বেশি জরুরি নেটওয়ার্ক মার্কেটিংয়ের সেলসটা কনফার্ম করার জন্য, জয়েনিংটা কনফার্ম করার জন্য, আপনার সেলটা কনফার্ম করার জন্য অনেক বেশি জরুরি। তো কেন করব? ক্লোজিং আমাদেরকে আমাদের গেস্টের কাছাকাছি যেতে সহযোগিতা করে। একজন গেস্টের কাছাকাছি না গেলে ওই গেস্ট কখনো জয়েন করে না, আপনার কাছ থেকে প্রোডাক্ট পারচেস করবে না। আপনি যদি তার কাছের হতে না পারেন বা তাকে যদি আপনার কাছে করতে না পারেন, এই ট্রেনিংটা মূলত আমাদেরকে সেই উপকারটা দিবে। নাম্বার 2, ক্লোজিং গেস্টের মন থেকে সকল দ্বিধা মুছে দেয়। ওই যে বললাম, একজন মানুষ যখন সেমিনার দেখে তার মনের ভিতরে কিছু দ্বিধা থাকে, কিছু সংকোচ থাকে। ক্লোজিংয়ের মাধ্যমে সেই দ্বিধা বা সংকোচকে দূরীভূত করতে আমরা অনেক বেশি স্কিল্ড হয়ে যায়। নাম্বার 3, ক্লোজিং আমাদের গেস্টের আপত্তি ও প্রশ্নগুলো জানতে সহযোগিতা করে। একজন গেস্টের অনেক প্রশ্ন থাকে, তার আপত্তি থাকে। সেই প্রশ্ন এবং আপত্তিগুলো সমাধান যখন আপনি দিবেন, তখন সে আপনার সঙ্গে একমত পোষণ করবে। বাই দা বাই, সে আপনার সঙ্গে এক সময় কাজ করে আপনার স্বপ্ন পূরণের সারথি হিসাবে সে অনেক বেশি সহযোগিতা করবে। নাম্বার 4, একজন ভালো ক্লোজারের পক্ষে তার ব্যবসার উন্নতি ঘটানো সম্ভব। আপনি যদি বেস্ট ক্লোজার হতে পারেন, নেটওয়ার্ক মার্কেটিংয়ে বেশ কয়েকটা বিষয়ে পারদর্শী হতে হয়। যেমন আপনাকে হতে হবে বেস্ট ইনভাইটার, আপনাকে হতে হবে বেস্ট প্রেজেন্টার, আপনাকে হতে হবে বেস্ট ক্লোজার, আপনাকে হতে হবে বেস্ট প্ল্যানার, আপনাকে হতে হবে বেস্ট ট্রেনার, এটসেট্রা। অনেকগুলো বিষয়ে আপনাকে পারদর্শী হতে হবে। তার ভিতরে একটা বিষয় হচ্ছে ক্লোজার। অনেক বিষয় আপনাকে জানতে হবে, নট লাইক দ্যাট যে কোনো একটা বিষয়ে আপনি ভালো করে আপনি আপনার ব্যবসার উন্নতি ঘটাতে পারেন। সো ফ্রেন্ডস, আপনি যদি ভালো ক্লোজার হতে পারেন, আমার বিশ্বাস অবশ্যই আপনি ক্লোজিংয়ের মাধ্যমে একটা সেল না, একটা বিগ বাজার না, এজেন্সি না, আপনি চাইলে অনেক বেশি সেল করতে পারবেন, অনেক বেশি সেল করতে পারবেন। তাহলে কেন আমরা ক্লোজিং করব বা কেন ক্লোজিং ট্রেনিংটা দরকার, সেটা আমরা একটু সামারাইজ করি। ক্লোজিং আমাদের গেস্টের কাছাকাছি যেতে সহযোগিতা করে। নাম্বার 2, ক্লোজিং গেস্টের মন থেকে সকল দ্বিধা মুছে দেয়। নাম্বার 3, ক্লোজিং আমাদের গেস্টের আপত্তি প্রশ্নগুলো জানতে সহযোগিতা করে। একজন ভালো ক্লোজারের পক্ষে তার ব্যবসার উন্নতি ঘটানো সম্ভব। অনেকগুলি অ্যাডভান্টেজ কিন্তু আমরা পেয়ে গেছি। আসুন এবার আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে প্রিপারেশন অফ ক্লোজিং। প্রত্যেকটা জিনিসের একটা প্রস্তুতি আছে। আপনার যদি প্রস্তুতি না থাকে তাহলে আপনি যুদ্ধে নামতে পারবেন না। একটা কথা আছে, কঠিন প্রশিক্ষণ সহজ যুদ্ধ। আপনার প্রশিক্ষণ যত সুন্দর হবে, আপনার যুদ্ধটা তত সহজ হবে। আপনার কাছে যদি ইনফরমেশান থাকে, আপনি অনেক বেশি গেস্টকে তার প্রশ্নের আনসার দিতে পারবেন, সে আপনার সঙ্গে একমত পোষণ করবে। আমি বিশ্বাস করি আপনারা যারা শুনছেন আমার আলোচনাটা আপনারা বুঝতে পারছেন। তাহলে কি কি প্রস্তুতি আমাদের লাগবে? মেনলি 2 কাইন্ডস অফ প্রিপারেশান, 2 ধরনের প্রস্তুতি আছে আমাদের। এভাবে বলা হচ্ছে
আপগ্রেড ইউর গেট আপ। আপনার দুইটা গেট আপকে অনেক বেশি আপগ্রেড করতে হবে। এটা কেমন? একটা হচ্ছে আপনার মেন্টাল গেট আপ, আর একটা হচ্ছে আপনার ফিজিক্যাল গেট আপ। দ্যাট মিন্স ইন্টারনাল প্রিপারেশান অ্যান্ড এক্সটার্নাল প্রিপারেশান, এই দুইটা প্রস্তুতি নিয়েই আপনাকে মাঠে নামতে হবে। আমি এভাবে বলি, যার মেন্টাল গেট আপ ভালো, অর্থাৎ আত্মিক প্রস্তুতি ভালো, এই বিজনেসে সে অনেক বেশি ভালো। হ্যাঁ, বাহ্যিক প্রস্তুতিও আপনার বিজনেসের অনেক বেশি সহযোগিতা করবে। কী কী টুলস ইনস্ট্রুমেন্ট লাগবে সে বিষয়গুলি আমরা আলোচনা করব। তো ফার্স্ট অফ অল আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হলো ইওর মেন্টাল গেট আপ, আপনার মানসিক প্রস্তুতি, আত্মিক প্রস্তুতি। কী ধরনের মানসিক এবং আত্মিক প্রস্তুতি আপনার লাগবে সেটি নিয়ে আমরা কিন্তু এখন কথা বলবো। মেন্টাল গেট আপ নাম্বার 1, আপনার থাকতে হবে কনফিডেন্ট ডেভেলপ। আপনাকে আত্মবিশ্বাসী হতে হবে, অনেক বেশি আত্মবিশ্বাসী হতে হবে। এখন আত্মবিশ্বাসী কিভাবে হবেন একটু খেয়াল করুন। আপনি চাইলে আত্মবিশ্বাসী হতে পারবেন না। অনেকগুলো বিষয়ে মেসেজ থাকতে হবে আপনার ভিতরে, অনেক বেশি ইনফরমেশন আপনার ভিতরে থাকতে হবে, তাহলে আপনি অনেক বেশি ভালো করতে পারবেন। একটু খেয়াল করুন, সেলফ বিলিভ, আপনার নিজের প্রতি বিশ্বাস থাকতে হবে যে আপনি কাজটা করতে পারবেন। নাম্বার 2, কোম্পানির প্রতি আপনার 100% বিশ্বাস থাকতে হবে। নাম্বার 3, কোম্পানির সিস্টেমের প্রতি, কোম্পানি যে সিস্টেম নিয়ে বিজনেস করছে সেই সিস্টেমের প্রতি আপনার অনেক বেশি বিলিভ থাকতে হবে। নাম্বার 4, কোম্পানির প্রোডাক্টের প্রতি আপনার বিলিভ থাকতে হবে। নাম্বার 5, আপনার আপলাইন, যিনি আপনাকে এখানে নিয়ে আসছে তার প্রতি আপনার বিশ্বাস থাকতে হবে, লাইক অ্যাজ ফাদার, আপনার পিতার মতো। অ্যান্ড লাস্ট নাম্বার 6, আপনার বিলিভ থাকতে হবে আপনার অ্যাসোসিয়েট, আপনার মঞ্জিলে মাকসুদে পৌঁছানোর জন্য যারা অনেক বেশি ভূমিকা পালন করবে তাদের উপরেও আপনার অনেক বেশি বিশ্বাস থাকতে হবে, তাহলে আপনি আত্মবিশ্বাসী হতে পারবেন। আমি বলবো যে এই 6টা জায়গায় যদি আপনার আত্মবিশ্বাসটা থাকে তাহলে আপনি নিজে বিশ্বাসী হতে পারবেন। সেলফ কনফিডেন্ট, আপনি অনেক বেশি আত্মবিশ্বাস নিয়ে আপনার প্রসপেক্ট, আপনার গেস্টকে ক্লোজিং টেবিলে আপনি অনেক বেশি মুভ করতে পারবেন। আমার বিশ্বাস আপনি যদি কনফিডেন্ট শো করতে পারেন, আপনার টেবিলের সামনে থেকে গেস্ট নো বলার সুযোগ থাকবে না। যদি এই 6টা জায়গায় আপনার বিশ্বাস থাকে, আপনার কথার ভেতরে আলাদা একটা কনফিডেন্ট থাকবে, আই বিলিভ দ্যাট। নাম্বার 2, বি প্রোঅ্যাক্টিভ, আগে থেকেই প্রস্তুত থাকতে হবে। এটা আবার কেমন? আমরা একটা শব্দ জানি অ্যাক্টিভ, সক্রিয় থাকা। এখন আপনি সক্রিয় থাকবেন, ওকে ফাইন, বাট প্রোঅ্যাক্টিভ, আগে থেকেই সক্রিয় থাকা, এটা কেমন? আপনাকে ভেবেই নিতে হবে এভাবে, ডোন্ট থিঙ্ক এভরিবডি উইল জয়েন বাট সামবডি উইল টেক দ্য অপরচুনিটি। সবসময় ব্রেনে রাখতে হবে কিছু মানুষ আপনার সঙ্গে একমত পোষণ করবে কিন্তু সবাই আপনার সঙ্গে জয়েন করবে না। এভাবে বলা যায়, কখনোই ভাববেন না সবাই আপনার সঙ্গে জয়েন করবে, কিন্তু কিছু মানুষ আছে, সামবডি উইল টেক দ্য অপরচুনিটি, কিছু মানুষ আপনার সঙ্গে একাত্মতা পোষণ করবে, একমত পোষণ করবে, যারা আপনার সহযোদ্ধা হিসাবে, আপনার স্বপ্ন পূরণের সারথি হিসাবে কাজ করবে। আমার বিশ্বাস আপনি যদি প্রোঅ্যাক্টিভ থাকেন তাহলে আপনি কখনো ফেড আপ হবেন না, আপনি কখনো ভেঙে পড়বেন না। এই জন্য আপনাকে প্রোঅ্যাক্টিভ থাকতে হবে। নাম্বার 3, নেভার আন্ডার এস্টিমেট কাস্টমার ইন্টেলিজেন্স। কখনো আপনার কাস্টমারের ইন্টেলিজেন্সিকে নেগলেক্ট করা যাবে না। হ্যাঁ, হতে পারে আপনার থেকে একটু দেখতে খারাপ, আপনার থেকে একটু ড্রেস কোডে খারাপ, আপনার থেকে একটু এডুকেশনে কম, এরকম কিছু মানুষ আপনার সামনে বসতে পারে। তার মানে এই না যে আপনি তাকে আন্ডার এস্টিমেট করবেন। আন্ডার এস্টিমেট করার কোনো সুযোগই নেই। এই জন্য বলা হচ্ছে নেভার আন্ডার এস্টিমেট কাস্টমার ইন্টেলিজেন্সি। কখনও কাস্টমার ইন্টেলিজেন্সিকে আপনি নেগলেক্ট করবেন না, অবহেলা করবেন না, তাহলে আপনি বিজনেসে অনেক বেশি ভালো করবেন। নাম্বার 4, ডোন্ট থিঙ্ক অপোজিট অ্যাবাউট গেস্ট। কখনো গেস্টকে অপোজিশনে ভাববেন না, যে সে একটা পার্টি আপনি একটা পার্টি, সে একটা পক্ষ আপনি একটা পক্ষ, এরকম ভাবার সুযোগ নেই। সব সময় ভাবতে হবে সে আপনারই মতোই একজন মানুষ। শুরুর সময় আপনি যে প্রশ্নগুলি করেছিলেন সেই প্রশ্নগুলি সে এখন করবে, এরকম একটা মানসিকতা, এরকম একটা মেন্টালিটি কিন্তু আমাদের রাখতে হবে। এইগুলি হচ্ছে আমাদের মেন্টাল প্রিপারেশান। অনেক সময় আমরা এভাবে ভাবি
গেস্টকে আমরা সাইজ করব, সামনে বসছে পেয়েছি আজকে, এজন্য বলা হচ্ছে নেভার ট্রাই টু সাইজ ইউর গেস্ট। কখনো আপনার গেস্টকে সাইজ করবেন এই ধরনের ভাবনা আপনার ভেতরে থাকবে না। ফ্রেন্ডস, আপনি যদি এই জায়গাগুলিতে ইমপ্রুভ করতে পারেন, আমার বিশ্বাস আপনি অনেক বেশি ভালো করবেন। তাহলে আমরা একটু সামারাইজ করি, মেন্টাল গেট আপের ভিতরে আমরা কি কি মেসেজ নিলাম। নাম্বার 1, কনফিডেন্ট ডেভেলপ, আপনাকে আত্মবিশ্বাসী হতে হবে। নাম্বার 2, বি প্রোঅ্যাক্টিভ, আপনাকে আগে থেকেই প্রস্তুতি নিতে হবে। সেটা কি? সেটা হলো ডোন্ট থিঙ্ক এভরিবডি উইল জয়েন বাট সামবডি উইল টেক দ্য অপরচুনিটি। নাম্বার 3, নেভার আন্ডার এস্টিমেট কাস্টমার ইন্টেলিজেন্সি, কখনোই কাস্টমার ইন্টেলিজেন্সিকে আন্ডার এস্টিমেট করা যাবে না। নাম্বার 4, ডোন্ট থিঙ্ক অপোজিট অ্যাবাউট গেস্ট, গেস্ট সম্পর্কে কখনো অপোজিশনে যাওয়া যাবে না। অ্যান্ড নাম্বার 5, নেভার ট্রাই টু সাইজ ইউর গেস্ট, কখনো আপনি আপনার গেস্টকে সাইজ করবেন এই ধরনের মেন্টালিটি থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। তাহলে আপনি আপনার প্রসপেক্টকে অনেক বেশি কাছে পাবেন, কাছে পেয়ে আপনি তাকে জয়েন করিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারবেন। তাহলে আমরা মেন্টাল গেট আপটা জানলাম। এখন আমরা আলোচনা করব ফিজিক্যাল গেট আপ, বাহ্যিক প্রস্তুতি। কী কী বাহ্যিক প্রস্তুতি আপনার থাকতে হবে? বলা হচ্ছে কিপ সাম ক্লোজিং টুলস, ক্লোজিংয়ের জন্য কিছু টুলস আপনার লাগবে। যেমন পেন, আমি এভাবে বলি 2টা পেন আপনার থাকতে হবে, একটা 5 টাকা দামের পেন আর একটা 60 থেকে 70 টাকা দামের পেন। মজার ব্যাপার হচ্ছে আপনি যখন সেমিনারটা দেখাবেন তখন ওইটা ইউজ করবেন, কিন্তু যখন ক্লোজিংয়ে বসবেন অবশ্যই আপনার পেনটা দামি হতে হবে। তাহলে আপনার প্রসপেক্ট আপনাকে অবশ্যই একজন দামি মানুষ হিসাবে ট্রিট করবে। তখনই আপনার বিজনেসটা সে রিসিভ করবে যখন আপনাকে রিসিভ করতে পারবে। এই জন্য বলা হচ্ছে যে আপনার গেট আপটা বাহ্যিক প্রস্তুতির প্রথমেই যে জিনিসটা লাগবে পেন, একটা দামি পেন কিন্তু আপনার থাকতে হবে, কলম যেটাকে বলে। নাম্বার 2, পেপার থাকতে হবে, অফসেট পেপার, A4 সাইজের অফসেট পেপার রাখবেন। এখানে ইনভেস্ট করতে হবে ব্রাদার। আপনি যদি ইনভেস্ট করতে না পারেন, আপনি যদি দামি হিসাবে একটা ব্যক্তিত্ববান ক্লোজার হিসাবে আপনার প্রসপেক্টের সামনে আপনি বসতে না পারেন, তাহলে আপনাকে রিসিভ করবে না। এই জন্য নিউজ পেপারে কখনো ক্লোজিং কন্টিনিউ করা যাবে না। অবশ্যই আপনাকে অফসেট A4 সাইজের সাদা কাগজ কিনে আপনার ব্যাগে বা আপনার টেবিলে রাখতে হবে, যেটা দিয়ে আপনি আপনার প্রসপেক্টকে অনেক বেশি ক্লোজিংয়ে সহযোগিতা করতে পারবেন। নাম্বার 3, প্রোডাক্ট লিস্ট, আপনি যখন ক্লোজিংয়ে বসবেন দেখবেন আপনার গেস্ট আপনার ক্লোজিংয়ের 1 থেকে 2 মিনিট 3 মিনিট পরে প্রশ্ন করে আপনাদের এই প্রোডাক্টের দাম কত, সেমিনারে এই প্রোডাক্ট নিয়ে কথা বলেছে, এই প্রোডাক্টের দাম কত। তো সকল প্রোডাক্টের দাম তো মুখস্থ রাখা সম্ভব না। আপনি যদি বুদ্ধিমত্তার পরিচয় দিতে চান, অবশ্যই আপনি কোম্পানি কর্তৃক প্রদত্ত যে প্রোডাক্ট লিস্ট আছে সেই লিস্ট নিয়ে বসে আপনি সেই প্রোডাক্টের দামটা বলে দিলে আপনার জন্য অনেক বেশি সুন্দর হবে। নাম্বার 4, জয়েনিং ফর্ম, নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে জয়েনিং ফর্ম একটা মনস্তাত্ত্বিক ব্যাপার, দারুণভাবে কাজ করে আপনার বিজনেসের জন্য। কেমন? আপনি যদি জয়েনিং পেপারে সাইন আপ করে নেন, আপনার গেস্টটা মেন্টালি আপনার সঙ্গে জয়েন করেছে এ ধরনের একটা মানসিকতা সে পোষণ করবে। হয়তো বা সে ফুল পেমেন্ট করবে না, হয়তো কিছু পেমেন্ট করবে বা করবে না, বা সবটুকু করতে পারে, কিন্তু তার আগে তার মাইন্ড সেট আপের জন্য অবশ্যই আপনি একটা ফর্মে ফিল আপ করাই নেবেন। তাহলে সে মনে মনে ভাববে যে না, আমি এখানে জয়েন করেছি, আমি তার সাথে একমত পোষণ করেছি, আমি অবশ্যই এখানে কাজটা শুরু করব। এই ধরনের একটা মানসিকতা তার ভেতরে কাজ করবে। নাম্বার 6, আইডি কার্ড, আপনার আইডি কার্ডটা কাছে রাখবেন। কারণ আপনি কোম্পানিতে কাজ করেন, অনেক মানুষ আছে আপনাকে কোশ্চেন করবে, দেখি আপনি যে কাজ করেন আপনার কোনো আইডি কার্ড আছে? আপনি আপনার পকেট থেকে অথবা গলায় ঝুলিয়ে রাখবেন আইডি কার্ডটা, ক্লোজিংয়ের সময় হয়তো প্রশ্নও করবে না। আর যদি গলায় ঝুলাতে না পারেন, কাছে থাকে, আপনি আপনার আইডি কার্ডটা শো করবেন। এই জন্য এক্সিলেন্ট ওয়ার্ল্ড অ্যাগ্রো ফুড অ্যান্ড কসমেটিক্স লিমিটেডে বন্ধুরা, আমরা যারা কাজ করি অবশ্যই আমরা আইডি কার্ড করব, এবং আমাদের আইডি কার্ডটা আমরা সবসময় ক্লোজিংয়ের সময় না, সার্বক্ষণিক আমরা আমাদের কাছে রাখব। নাম্বার 7, লিগ্যাল পেপারস, কোম্পানি কর্তৃক বৈধ যত কাগজপত্র আছে সকল কাগজপত্র আপনার কাছে রাখতে হবে। কারণ কি, যে কোনো সময় একটা পেপারস, লিগ্যাল ডকুমেন্টস সে চাইতে পারে। এজন্য সকল লিগ্যাল পেপারস হার্ড কপি আপনি আপনার কাছে রেখে দিবেন। তাহলে আপনার জন্য ক্লোজিংয়ে
অনেক বেশি সহজ হবে। অ্যান্ড দেন ম্যাগাজিন, দেখবেন আমাদের কোম্পানি কর্তৃক একটা ম্যাগাজিন আছে যেখানে কোম্পানির ফাইল, প্রোফাইল, কোম্পানির সকল প্রোডাক্ট ইনফরমেশান, আমাদের স্টার মেম্বারদের পিকচার এবং অনেকের সাক্ষাৎকার, এখানে প্রোডাক্টের বর্ণনা, ইনগ্রিডিয়েন্টস বিস্তারিত আছে, কোম্পানির হেড অফিসের ঠিকানা, কোম্পানি কত সাল থেকে এই পর্যন্ত আসছে বিস্তারিত আছে। আপনি এই ম্যাগাজিনটা সবসময় আপনার কাছে রাখবেন, তাহলে আপনার জন্য অনেক সুন্দর হবে। অ্যান্ড লাস্ট আমি বলবো অল নেট অফিস অ্যাড্রেস। দেখবেন যখন ক্লোজিংয়ে বসবেন আপনার প্রসপেক্ট আপনাকে প্রশ্ন করবে, ভাই আপনাদের ব্রাহ্মণবাড়িয়া অফিস আছে, আপনাদের বরিশাল অফিস আছে, আপনাদের রংপুর অফিস আছে, এভাবে আপনাকে কোশ্চেনে জর্জরিত করবে। হ্যাঁ আছে, ভাই অ্যাড্রেসটা দেন তো। মজার ব্যাপার হচ্ছে সকল বিভাগের সকল ডিস্ট্রিক্টের অ্যাড্রেস কিন্তু আপনার মনে রাখা সম্ভব না। আপনি যদি বুদ্ধি করে কোম্পানির সকল অফিসের অ্যাড্রেসটা আপনার কাছে রাখেন, ওই পেপারস বের করে আপনি ব্রাহ্মণবাড়িয়া, বরিশাল, রংপুরের অ্যাড্রেসটা কিন্তু আপনি আপনার প্রসপেক্টকে, আপনি আপনার গেস্টকে দিতে পারবেন। সেটা অবশ্যই আপনার জন্য অনেক বেশি ইন্টেলিজেন্টের পরিচয় হবে, অনেক বেশি বুদ্ধিমত্তার পরিচয় হবে। সো ফ্রেন্ডস, সবসময় আমরা এই ফিজিক্যাল গেট আপ, বাহ্যিক প্রস্তুতি যেটা, এটা সবসময় আমরা সার্বক্ষণিক করব। তাহলে আমরা সামারাইজ করি, ফিজিক্যাল গেট আপের ভিতরে আমরা কী কী রাখবো। কী বলা হচ্ছে, কিপ সাম ক্লোজিং টুলস। নাম্বার 1, পেন থাকতে হবে কয়টা? 2টা। সাদা কাগজ থাকতে হবে, প্রোডাক্ট লিস্ট থাকতে হবে, জয়নিং ফর্ম থাকতে হবে, আইডি কার্ড থাকতে হবে, লিগাল পেপারস থাকতে হবে, ম্যাগাজিন থাকতে হবে, অল নেট অফিস অ্যাড্রেস এবং সকল নেট অফিসের অ্যাড্রেস থাকতে হবে। তাহলে আপনি অনেক বেশি ভালো করতে পারবেন। আমি বিশ্বাস করি অনেকেই ট্রেনিংটা শুনছেন, এই প্রস্তুতিগুলি আপনারা রাখবেন। অনেক জায়গা থেকে নক করতেছেন, অনেক জায়গা থেকে আমি দেখছি যে আপনারা ট্রেনিং অংশগ্রহণ করেছেন। ধন্যবাদ আপনাদেরকে যে আপনারা ট্রেনিংটা মনোযোগ দিয়ে শুনলে আমি বিশ্বাস করি আপনাদের ক্লোজিংটা অনেক বেশি সুন্দর হবে এবং অনেক ভালো করতে পারবেন। আসেন আমরা পরবর্তী একটা স্লাইডে চলে যাই। অনেক সময় ক্লোজিংয়ের জন্য আমরা রং এনভায়রনমেন্ট তৈরি করি। কি করি? সেমিনার দেখার পর টেবিল চেয়ারে না বসে ঘরের মেঝেতে বসে যাই, অথবা ব্যস্ত কোনো জায়গায় আমরা বসে যাই, বিজি প্লেসে আমরা বসে যাই, যেমন হোটেলের ভিতরে। রং এনভায়রনমেন্ট কন্টিনিউ করা যাবে না, তাহলে আপনার প্রসপেক্ট অন্যমনস্ক হয়ে যাবে। সে তার প্রশ্ন খুঁজে পাবে না, প্রশ্নের উত্তর খুঁজে পাবে না, সে আপনার সঙ্গে একমত পোষণ করবে না। এই জন্য বলা হচ্ছে মেক এ গুড এনভায়রনমেন্ট ফার্স্ট। দ্রুততম সময়ের ভিতরে একটা দারুণ এনভায়রনমেন্ট সৃষ্টি করে ক্লোজিংয়ে আপনাকে বসতে হবে। যেন তেন জায়গায়, হোটেলে বা অন্য কোনো জায়গায় আপনি কিন্তু বসতে পারেন না, তাহলে কিন্তু আপনার বিজনেসটা সুন্দর হবে না, আপনার ক্লোজিংটা অ্যাকসেপ্ট করবে না, আপনার ক্লোজিংটা রিসিভ করবে না। তো আসুন আমরা একটু খেয়াল করি, মেক এ গুড এনভায়রনমেন্ট। এখন আপনি গুড এনভায়রনমেন্ট কীভাবে তৈরি করবেন? বলা হচ্ছে ডোন্ট গিভ দ্য ক্লোজিং অ্যাট রেস্টুরেন্ট। কখনও রেস্টুরেন্টে ক্লোজিং দেওয়ার মানসিকতা তৈরি করবে না। তবে হ্যাঁ, আপনি চাইনিজে বসতে পারেন, নিরিবিলি পরিবেশে বসলে আপনার প্রসপেক্ট আপনার ক্লোজিংটা রিসিভ করবে। এভাবে বলা হলো সাইলেন্ট প্লেস, একটু নীরব জায়গা হতে হবে। গ্যাদারিং হচ্ছে এরকম জায়গায় বসা যাবে না। যদি তা বসেন তাহলে কিন্তু আপনার প্রসপেক্ট আপনার মেসেজ, আপনার ইনফরমেশান রিসিভ করবে না। নাম্বার 3, রিকোয়েস্ট আদার্স টু নট ডিস্টার্ব ইউ। মজার ব্যাপার হলো আমরা যে কাজটা করি সেটা হলো এরকম, ইতিপূর্বে আমরা দেখেছি একই ঘরের ভিতরে, একই রুমের ভিতরে অনেকেই বসে ক্লোজিং দিচ্ছেন। তো যখন ক্লোজিংটা দেয়, পাশে আর একজন বসে ক্লোজিং দিলে এইখান থেকে একটু আওয়াজ দিয়ে বলে, ভাইয়া তুমি একটু আস্তে কথা বলো। সে যেই কথাটা বললো এটা একটা ডিস্টার্ব। এই জন্য বলা হচ্ছে রিকোয়েস্ট আদার্স টু নট ডিস্টার্ব ইউ। অন্য কেউ এভাবে বলা যাবে না যে তুমি আমাকে ডিস্টার্ব করো না, তাহলে আপনার প্রসপেক্ট আপনার সামনের থেকেই কিন্তু নেগেটিভ হয়ে যাবে ফ্রেন্ডস। সুতরাং আমি বলবো অবশ্যই আপনাকে এই থিওরিগুলা বিজনেসের ক্ষেত্রে পালন করতে হবে, মানতে হবে, তাহলে আপনি অনেক বেশি ভালো করতে পারবেন। আমরা ভালো করতে চাই তো বন্ধুরা? আমি জানি আপনারা আওয়াজ দিতে পারবেন না, কিন্তু ইয়াস লিখতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ। অনেকে আওয়াজ দিচ্ছেন, আমি দেখছি, আলোচনা শুনছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ। এই যে তৌফিকুল ইসলাম ইয়েদ স্যার,
মাহবুবুল ইসলাম ইয়েদ স্যার, সুরায়া আক্তার রাইট স্যার, মেজবাহুল ইসলাম ইয়েদ স্যার, তৌফিকুল ইসলাম তাপস ইয়েদ স্যার, ধন্যবাদ। আপনার যারা শুনছেন সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ। তো আসেন, নাইস টেবিল চেয়ার আপনি 4,80,000 টাকার অফার দিবেন এক্সিলেন্ট ওয়ার্ল্ড অ্যাগ্রো ফুড অ্যান্ড কসমেটিক্স লিমিটেড একটা বিজনেস আইডি থেকে 4,80,000 টাকা ইনকামের অপরচুনিটি দিচ্ছে, কিন্তু আপনাকে দেখলেই মনে হয় যে আপনি 4,80,000 টাকা না, আপনি তার 10 ভাগের 1 ভাগ টাকাও ইনকাম করেন না, তাহলে সে আপনার সঙ্গে একমত পোষণ করবে না। আপনার একটা ভাবসাব থাকতে হবে, হয়তো আপনি ভালো নেই, আপনি ভালো থাকার জন্য কিছু ধার করেন, ইনভেস্ট করেন, আপনার ড্রেস কোড, আপনার পোশাক আশাক, আপনার টেবিলের পাশে কিছু ক্রেস্ট, কিছু সৌজন্য সুন্দর জিনিস আপনি নিয়ে আসেন, যেন আপনার গেস্ট দেখে বুঝে না আপনি ভালো একটা প্লেস মেনটেন করেন, ভালো একটা জায়গা মেনটেন করেন, আপনি ভালো একটা পরিবেশে আছেন, আপনি ভালো ইনকাম করেন। এটা আপনার ভাবসাব দিয়ে আপনার প্রসপেক্টকে বোঝাতে হবে, তা না হলে হবে না। এই জন্য বলা হচ্ছে যে আপনার ড্রেস কোডের সঙ্গে নাইস টেবিল চেয়ার, একটা ভালো সুন্দর টেবিল এবং চেয়ার থাকতে হবে, তাহলে আপনি অনেক বেশি ভালো করতে পারবেন। ডোন্ট গিভ দ্য ক্লোজিং মোর দ্যান ওয়ান। ক্লোজিংয়ের সব থেকে সিক্রেট একটা ব্যাপার সফলতার জন্য, সেটা হলো কখনো একজনের বেশি একাধিক ব্যক্তিকে আপনি ক্লোজিং দিবেন না। একাধিক ব্যক্তিকে যদি আপনি ক্লোজিং দেন, তাহলে আপনার জন্য হিতে বিপরীত ঘটতে পারে। অডিয়েন্স সরাসরি হলে আমি বোর্ডের মাধ্যমে আঁকিয়ে দেখাতে পারতাম একাধিক প্রসপেক্ট হলে প্রবলেমটা কি বন্ধুরা। এজন্য বলা হচ্ছে ডোন্ট গিভ দ্য ক্লোজিং মোর দ্যান ওয়ান। কখনো একজনের বেশি মানুষকে আপনি ক্লোজিং দিবেন না, তাহলে আপনার ক্লোজিংটা কেউ রিসিভ করবে না, এলোমেলো হয়ে যাবে। কারণ আপনি পজিটিভ একজন, আপনার সামনে 3 জন, ডান পাশে বাম পাশে 2 জন, মোট 5 জন নিয়ে আপনি ক্লোজিংয়ে বসলেন, এই 5 জন গসিপিং করে তারা নেগেটিভ হয়ে যাবে। সো ফ্রেন্ডস, অবশ্যই ট্রাই করবেন একজনের বেশি কখনো কোনো প্রসপেক্টকে ক্লোজিং একসাথে না দেওয়া, আপনার জন্যই ভালো হবে, রেজাল্ট ভালো হবে। অনেক সময় দেখা যায় আপনারা অনেক মেম্বার আছে, ডিস্ট্রিবিউটর আছে, অ্যাসোসিয়েট আছে, যারা আবেগের বশবর্তী হয়ে একই সঙ্গে 2 জন 3 জন 4 জন 5 জন প্রসপেক্ট নিয়ে আসে। আমি আপনাকে বলবো, যদি আপনি সেটা করেন, তাহলে আপনার পায়ে আপনি কোড়াল মারবেন, আপনার জয়নিংয়ের থেকে নেগেটিভ হবে বেশি। সো ফ্রেন্ডস, অবশ্যই আপনাকে যে কাজটা করতে হবে, একজনের বেশি ক্লোজিং দেওয়া যাবে না। ওকে, তাহলে আমরা একটু সামারাইজ করি। গুড এনভায়রনমেন্ট করার জন্য, ভালো একটা পরিবেশ তৈরি করার জন্য আমরা কি কি মেসেজ পেলাম। প্রথমত, ডোন্ট গিভ দ্য ক্লোজিং অ্যাট রেস্টুরেন্ট। কখনো আমরা রেস্টুরেন্টে ক্লোজিং দিব না। নাম্বার 2, সাইলেন্ট প্লেস, একটা নিস্তব্ধ, নীরব, নিরিবিলি পরিবেশ থাকতে হবে। বলা হচ্ছে নাম্বার 3, রিকোয়েস্ট আদার্স টু নট ডিস্টার্ব ইউ। আপনার পাশে বসে কেউ জোরে কথা বলছে, তাকেও বলা যাবে না যে তুমি আমাকে ডিস্টার্ব করো না বা আপনাকে ডিস্টার্ব করবে না, এই কথাটাও কিন্তু বলা যাবে না। এই বিষয়গুলি কিন্তু খুব সূক্ষ্ম ব্যাপার। অ্যাটিটিউড ইজ এ সিম্পল থিংস দ্যাট মেক্স এ বিগ ডিফারেন্স। একটা কথা আছে যে আপনার ছোট্ট একটা অ্যাটিটিউড আপনার গেস্টের মনকে যে কোনো পরিবর্তন এনে দিতে পারে, সেটা পজিটিভ আর নেগেটিভ। অ্যান্ড দেন নাম্বার 4, নাইস টেবিল চেয়ার। নাম্বার 5, ডোন্ট গিভ দ্য ক্লোজিং মোর দ্যান ওয়ান। একজনের বেশি একাধিক ব্যক্তিকে কখনোই কিন্তু ক্লোজিং দেওয়া যাবে না। তাহলে গুড এনভায়রনমেন্ট তৈরি করার জন্য কি কি মেসেজ আমরা পেলাম, সামারাইজ করে দিলাম। আসুন একটু খেয়াল করুন, স্টার্ট ক্লোজিং অর ডিসকাশন। কিভাবে আপনি ক্লোজিংটা শুরু করবেন। এতক্ষণ আমরা আলোচনা করলাম ক্লোজিং কি, ক্লোজিং কেন, প্রস্তুতি কি কি লাগবে। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। প্রস্তুতি কি কি লাগবে, এবং আমরা আলোচনা করলাম যে ক্লোজিংয়ের ভালো একটা পরিবেশ তৈরি করার জন্য কি কি প্রস্তুতি আমাদেরকে নিতে হবে। এখন আসুন কিভাবে আমরা শুরু করব। রিসিভ দ্য প্রসপেক্ট উইথ স্মাইল। প্রথমত আপনাকে হাসি মুখে আপনার প্রসপেক্টকে জয়েন করতে হবে, রিসিভ করতে হবে। আপনার মুখটা ভার, মুখটা গোমড়া, তাহলে কিন্তু হবে না। আপনাকে যে কাজটা করতে হবে, সর্বদা হাসি মুখে থাকতে হবে। চীনা একটা প্রবাদ বচন আছে যে হাসতে জানে না তার দোকান খোলা উচিত না। আরে ভাই, আপনি হাসুন, আপনি সুস্থ থাকবেন। আপনি হাসতে থাকুন, দেখবেন আপনি অনেক সুস্থ আছেন। সব সময় মুখ গোমড়া করে থাকলে মানুষ আপনার পাশে ভিড়বে না। হ্যাঁ জানেন, আপনার একটা ডিস্ট্রিবিউটর আপনাকে এভাবে বলবে, আমার আপলাইন না, এত মিষ্টি হাসি দেয়,
আপনার প্রসপেক্ট ওই নিচে যে আপনার ওই ডিস্ট্রিবিউটরের সঙ্গে গল্প করবে না, আপনাদের ওই ভাইয়াটা অনেক চমৎকার হাসি দিতে পারে, আপনার হাসিটাও আপনার বিজনেসের জন্য একটা পুঁজি হতে পারে। এই জন্য বলা হচ্ছে রিসিভ দ্য প্রসপেক্ট উইথ স্মাইল। হাসি মুখে আপনার প্রসপেক্টকে গ্রহণ করতে হবে। শেক দ্য হ্যান্ড উইথ এনথুজিয়াজম। আপনার প্রসপেক্টকে গ্রহণ করার সময় আপনি হ্যান্ডশেক করবেন, দারুণভাবে আপনি হ্যান্ডশেক করবেন। যদি আপনি হ্যান্ডশেকটা করতে পারেন, আপনার হ্যান্ডশেকেই বুঝতে পারবে যে আপনি ভালো আছেন, আপনার হ্যান্ডশেকেই বুঝতে পারবে যে না, আপনি দারুণভাবে সামনের দিকে আগাচ্ছেন এই বিজনেসে। বলা হচ্ছে রিকোয়েস্ট টু সিট স্টেট টু ইউ। আপনার প্রসপেক্ট গেস্টকে বসতে বলবেন আপনার সোজাসুজি। আমরা অনেক সময় ডানে বামে বসাই, এটা রং। নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে ক্লোজিংয়ের সময় সব সময় আই কন্ট্যাক্টটা মেনটেন করার জন্য আপনার প্রসপেক্টকে আপনি সব সময় আপনার সরাসরি টেবিলের সামনে বসাবেন, আর আপনার ডিস্ট্রিবিউটরকে বাম পাশে অথবা ডান পাশে আপনি বসাবেন। এটাই হচ্ছে রুলস, এটাই হচ্ছে থিওরি। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড কাস্টমার অ্যাটিটিউড। আপনি বোঝার চেষ্টা করবেন আপনার কাস্টমারের অ্যাটিটিউডটা কি। সে কি বিজনেসটা রিসিভ করবে, সে কি প্রোডাক্ট রিসিভ করবে, সে কি কম টাকা ইনকাম করবে, সে কি বেশি টাকা ইনকাম করার জন্য আসছে, সে কি স্বপ্ন পূরণের জন্য আসছে, কিসের জন্য সে আসছে, নাকি আড্ডা দিতে আসছে, নাকি আপনাকে ধরাশায়ী করতে আসছে। এই আন্ডারস্ট্যান্ডিং পাওয়ার ক্যাপাবিলিটি আপনার থাকতে হবে, তাহলে আপনি অনেক বেশি ভালো করতে পারবেন। এই জন্য বলা হচ্ছে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড কাস্টমার অ্যাটিটিউড। অবশ্যই আপনাকে কাস্টমারের অ্যাটিটিউডকে আন্ডারস্ট্যান্ড করতে হবে। তাহলে আসুন আমরা কিভাবে শুরু করবো একটু সামারাইজ করি। রিসিভ দ্য প্রসপেক্ট উইথ স্মাইল। হাসি মুখে আপনার প্রসপেক্টকে রিসিভ করতে হবে। শেক দ্য হ্যান্ড উইথ এনথুজিয়াজম। আপনার প্রসপেক্টের সঙ্গে হ্যান্ডশেক করতে হবে। আমি সামনাসামনি হলে হ্যান্ডশেকটা শিখিয়ে দিতাম, আমরা অনেকে এলোমেলোভাবে হ্যান্ডশেক করি। আপনারা যারা ক্লোজিং ট্রেনিং করেছেন অফলাইনে, আমার হ্যান্ডশেকটা আপনারা দেখেছেন কেমনভাবে হ্যান্ডশেকটা করতে হয়। নাম্বার 3, রিকোয়েস্ট টু সিট স্ট্রেট টু ইউ। আপনার সরাসরি আপনার প্রসপেক্টকে বসাতে হবে। অ্যান্ড নাম্বার 4, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড কাস্টমার অ্যাটিটিউড। আপনার কাস্টমারের অ্যাটিটিউডকে বোঝার জন্য আপনাকে স্কিল্ড হতে হবে, আর এজন্যই কিন্তু আপনাকে ট্রেনিং করতে হবে। যারা শুনছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসুন তাহলে আমরা সামারাইজ করলাম কিভাবে আপনি আলোচনাটা শুরু করবেন। টাইপ অফ কাস্টমার। এখন আপনি সামনে বসালেন, কি ধরনের কাস্টমার আপনি আপনার সামনে পাবেন। মজার ব্যাপার হচ্ছে আপনি 3 ধরনের কাস্টমার পাবেন। একটা হচ্ছে লাজুক কাস্টমার, লাজুক ক্রেতা। নাম্বার 2, পণ্যপ্রিয় ক্রেতা। আর নাম্বার 3, তর্কপ্রিয় ক্রেতা। নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে এই লাজুক ক্রেতাকে বলা হয় দুর্ধর্ষ সন্ত্রাসী, যাদেরকে আপনি বুঝতে পারবেন না। হ্যাঁ না কোনো আনসার দিলে আপনি বুঝবেন কিভাবে যে আপনার গেস্ট, আপনার প্রসপেক্ট পজিটিভ না নেগেটিভ। আপনার প্রসপেক্ট পজিটিভ না নেগেটিভ, এটা বোঝার জন্য আপনার প্রসপেক্টের মুখ থেকে কথা বের করতে হবে। সেক্ষেত্রে আপনি আপনার ব্যক্তি জীবনের একটা যে কোনো গল্প দিয়ে তার সঙ্গে একমত পোষণ করে তার ভেতর থেকে আপনি কথা বের করে নিতে পারেন। নাম্বার 2, আপনি পাবেন পণ্যপ্রিয় ক্রেতা, যারা কোনো কথা শুনতে চায় না। প্রোডাক্ট ভালো পেয়েছে, সে প্রোডাক্ট কিনবে, সিস্টেমে তার জয়েনিং হয়ে যাবে। নাম্বার 3, তর্কপ্রিয় ক্রেতা। কিছু মানুষ থাকবে আপনার সামনে আপনাকে ধরাশায়ী করার জন্য, তারা তর্ক করবে। আমি বিশ্বাস করি যারা তর্ক করবে তাদেরকে আনসার দেওয়ার জন্য আজকে আমরা আলোচনা করলে আপনি তাদেরকে আপনার সঙ্গে একমত পোষণ করাতে পারবেন। এখন আসেন, এই যে 3 ধরনের কাস্টমার আপনি পেলেন, তারা কি কি কোশ্চেন করতে পারে। টাইপ অফ কোশ্চেন, এটা একটা পয়েন্ট। নাম্বার 1, একটা হচ্ছে নোয়িং কোশ্চেন। কিছু কাস্টমার থাকবে যারা জানার জন্য প্রশ্ন করবে, আর কিছু কাস্টমার থাকবে ব্লকিং কোশ্চেন, ব্লক করার জন্য আপনাকে প্রশ্ন করবে। এখন আপনাকে বুঝতে হবে কোশ্চেনটা কি নোয়িং কোশ্চেন না কোশ্চেনটা ব্লকিং কোশ্চেন। যদি নোয়িং কোশ্চেন হয় তাহলে আপনি কীভাবে আনসার দিবেন, আর যদি ব্লকিং কোশ্চেন হয় তাহলে কীভাবে আনসার দিবেন, এই বিষয় দুটি আজকে আমরা আলোচনা করব। বলা হচ্ছে যদি আপনাকে কেউ নোয়িং কোশ্চেন করে, জানার জন্য প্রশ্ন করে, তাহলে সে শুধু যেটা জানতে চাইবে তার উত্তর দিবেন। ফর এক্সাম্পল, আপনার কাছে জিজ্ঞাসা করলো আপনার কোম্পানির এমডির নাম কি, তা জাস্ট আপনি
জাস্ট আপনি বলেন নোয়িং কোশ্চেন, সে যা জানতে চায়, সে যা জানতে চায় আপনি তা জানান, সে যা জানতে চায় আপনি তাকে তা জানান। এটা কেমন? জিজ্ঞাসা করলো আপনার এমডির নাম কি, তা আপনি বলেন আমার এমডির নাম আনোয়ার হোসেন রয়েল রানা। এখন আপনি যদি এভাবে বলেন, হ্যাঁ হ্যাঁ জানেন আমার কোম্পানি এমডি স্যার, তার বাবা এই ছিলেন, তার দাদা এই ছিলেন, জানেন উনি নাম্বার 1 কোম্পানির এমডি, উনি দেখতে হিরো, ওনার নাম আনোয়ার হোসেন রয়েল রানা। আরে ভাই, আপনার কাছে এগুলো জিজ্ঞাসা করে নাই, আপনার কাছে জিজ্ঞাসা করছে আপনার এমডির নাম কি, আপনি জাস্ট সেটুকু আনসার দিবেন। আমি যেটা বলতে চাচ্ছি, কিছু পাবলিক থাকবে যারা জানার জন্য কোশ্চেন করবে, ওদের বেশি বলতে হবে না, যেইটুকু জানতে চাই ওইটুকু জানাবেন। নাম্বার 2, ব্লকিং কোশ্চেন। কিছু মানুষ আছে আপনাকে ব্লক করার জন্য, আটকানোর জন্য, ধরাশায়ী করার জন্য আপনাকে কোশ্চেন করবে, তাকে আপনি কি করবেন? এই সিকোয়েন্সটা আপনাকে মেনটেন করার জন্য আজকের ট্রেনিংটা অনেক বেশি দরকার। একটু খেয়াল করেন, আপনাকে ব্লক করার জন্য একটা কোশ্চেন করলো, আপনি যদি একটা সূত্র মেনটেন করেন, এটা কেমন? শুধু তাকে তার কোশ্চেনের ব্যাপারে একটা এভিডেন্স দিতে বলেন। আচ্ছা, আপনি যে প্রশ্নটা করেছেন এই কোশ্চেনের পক্ষে আপনার কাছে কি যুক্তি আছে দেখবেন, বা আপনি এটা কিভাবে জানলেন, এটার দালিলিক কি কোনো প্রমাণ আছে? তখন দেখবেন যে উনি বলবেন না অমুকের কাছে শুনেছি, না অমুক তো এরকম করেছে, অমুক একটা কোম্পানি ছিল এটা হয়েছে, এরকম বলবে। তার কাছে কিছু কেয়ারলেস কমেন্টস, ভাষা ভাষা কিছু কমেন্টস তার কাছে আছে, যেই কমেন্টসের আসলেই কোনো ভিত্তি নেই। আপনি তার কথার রেস্ট টেনে বলবেন এটা এরকম ছিল, বাট আমাদেরটা এরকম, দিস অ্যান্ড দিস অ্যান্ড দিস। দেখবেন আপনার প্রসপেক্ট আপনার সঙ্গে ইয়েস বলবে। তার কাছে যখন ধাক্কা দিবেন, আচ্ছা আপনি বলেন তো এরকমটি কেন হয়েছিল তাদের, না আমি তো জানি না, জানেন এটা আমি জানি। তখন আপনি যখন 2, 4, 5টা আনসার দিবেন, তখন সে কিন্তু আপনার সঙ্গে একমত পোষণ করবে। সিকোয়েন্স এই জায়গায় আমরা মেনটেন করতে পারি না, আমরা অনেক সময় আপসেট হয়ে যাই, ফ্রাস্ট্রেট হয়ে যায়, যেরকম একটা কোশ্চেন করলো কি আনসার দিব, বিকজ অফ দ্যাট আপনার কাছে সেই পরিমাণে নলেজ নেই। এই জন্য ব্রাদার্স, আপনাকে ট্রেনিং করতে হবে, অনেক বেশি ট্রেনিং করতে হবে, অনেক বেশি জানতে হবে। একটা কথা আছে, যেখানে পাইবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। ভাই কে ট্রেনিং করাচ্ছে ডাজন্ট ম্যাটার, ট্রেনিংয়ের কথাগুলি আমরা আপনার বিজনেসের জন্য কতটুকু প্রয়োজন, কতটুকু দরকার, ওই বিষয়টাই কিন্তু আমাদেরকে নিতে হবে। আমি জানি এখন আপনারা অফলাইনে ট্রেনিং করলে অবশ্যই আমাকে বলতেন ইয়েস স্যার, জি স্যার, আমি জানি। আপনারা এখানেও লিখতেছেন জি স্যার, ইয়েস স্যার, থ্যাংক ইউ সো মাচ। অনেকেই লিখছেন এখানে তন্দ্রা, ইয়েস স্যার, আলম দাওয়ান, ইয়েস স্যার, আলম দাওয়ান, ইয়েস স্যার, রেজাউল করিম, রাইট স্যার, মিথুন চন্দ্র সুন্দর স্যার, তারপরে জাকিরুল ইসলাম বিডি, ইয়েস স্যার, আলিম দাওয়ান, ইয়েস স্যার, রেজাউল, ইয়েস স্যার। এই যে ধন্যবাদ, যারা দেখছেন, যারা সহযোগিতা করছেন, প্রত্যেককেই ধন্যবাদ। আমরা ট্রেনিংয়ের মাঝখানের দিকে আছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ক্লোজিং আর ডিসকাশন, এখন আলোচনাটা কিভাবে করবেন? অনেক সময় নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে অনেক সুন্দর সুন্দর ছেলেরা বা মেয়েরা আপনার সামনে এসে ক্লোজিংয়ে বসে, তখন আমরা বিজনেস থেকে বেরিয়ে যেয়ে অনেক সময় নিজেকে হারিয়ে ফেলি। আপনার বিজনেসের জন্য এটা অনেক বড় ক্ষতির একটা দিক। ফ্রেন্ডস, আমি আপনাকে বলবো, নাম্বার 1, আলোচনা আপনি শুরু করবেন, ডোন্ট আস্ক পার্সোনাল কোশ্চেন। কখনো ব্যক্তিগত প্রশ্ন করবেন না। ব্যক্তিগত প্রশ্ন করলে আপনার প্রসপেক্ট মাইন্ড করবে। সুতরাং আলোচনা কখনো পার্সোনাল কোশ্চেন করা যাবে না। যদি করেন তাহলে বন্ধু আপনার প্রসপেক্ট কিন্তু মাইন্ড করবে। আসুন, নাম্বার 2, আস্ক সাম পজিটিভ কোশ্চেন। ইতিবাচক কিছু কোশ্চেন করুন। প্রশ্ন হ্যাঁ আসে এরকম কিছু প্রশ্ন করুন, উত্তর হ্যাঁ আসে এরকম কিছু প্রশ্ন করুন। কেমন? আপনি তাকে টেকনিক্যালি বলেন, আচ্ছা আমাদের যে স্যার সেমিনারটি দেখিয়েছে, স্যার অনেক চমৎকার করে কথা বলে, তাই না ভাইয়া? উনি বলবে হ্যাঁ। এরপর আপনি তাকে কোশ্চেন করেন, একবার কারেন্ট চলে গিয়েছিল, বিদ্যুৎ চলে গিয়েছিল। আপনি বলেন সম্ভবত একবার বিদ্যুৎ চলে গিয়েছিল, অফ হয়ে গিয়েছিল, তাই না ভাইয়া?
উনি বলবে হ্যাঁ, কারণ সত্যি গিয়েছিল, আপনিও জানেন, কারণ আপনি এটা ওয়াচ করেছেন, আপনি অবজার্ভ করেছেন, আপনি দূরে বসে দেখেছেন, রুমের ভিতরে একবার কারেন্ট ছিল না। আপনি তাকে বলেন আমি জানি রোদ্রে আসতে আপনার অনেক কষ্ট হয়েছে, ঠিক না ভাইয়া? উনি বলবে হ্যাঁ। 3টা প্রশ্নের আনসার যখন উনি হ্যাঁ বলবে, এরপরে যদি আপনি তাকে বলেন আমাদের বিজনেস, আমাদের মার্কেটিং প্ল্যানটা অনেক চমৎকার, তাই না ভাইয়া? উনি কিন্তু 3বার সামনের দিকে মুখ নাড়ালে ডানে বামে আর মুখ নাড়াতে পারবে না, অর্থাৎ নাবোধক বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু তার কাছ থেকে আসবে না। জাস্ট টেকনিক, আপনি এই টেকনিকটা অ্যাপ্লাই করে আপনি প্রসপেক্টকে হ্যাঁ বলাতে পারেন। এজন্য বলা হচ্ছে আস্ক সাম পজিটিভ কোশ্চেন। ক্লোজিংয়ে আপনার প্রসপেক্টকে কিছু পজিটিভ কোশ্চেন করতে হবে, তাহলে সে আপনার সঙ্গে হ্যাঁ বলবে। ওই যে বললাম, অ্যাটিটিউড ইজ এ সিম্পল থিংস দ্যাট মেক্স এ বিগ ডিফারেন্স। ছোট্ট ছোট্ট অ্যাটিটিউড আপনার প্রসপেক্টের মনকে জয় করে অনেক বড় ব্যবধান, অনেক বড় রেজাল্ট আনতে পারে। এই জন্য আপনাকে অনেক বেশি হেকমতওয়ালা টেকনিক শিখতে হবে, তাহলে আপনি অনেক বেশি ভালো করতে পারবেন। লিসেন দেয়ার কোশ্চেন কেয়ারফুলি। কী কোশ্চেন করছে সেটা আপনি খুব যত্ন সহকারে শুনুন, কারণ সে কি জানতে চায় সেই আনসার না পেলে সে কিন্তু আপনার সঙ্গে আসবে না। সে জিজ্ঞাসা করলে একরকম, আপনি আনসার দিলেন আর এক রকম, তাহলে কিন্তু হবে না। সে যা জানতে চায় আপনাকে তা জানাতে হবে। অনেক সময় আমাদের অযোগ্যতার কারণে সে জানতে চায় একটা আর আমরা আনসার দেই একটা, ফ্রেন্ডস, রেজাল্ট কিন্তু আমরা পাই না। আমি রিকোয়েস্ট করব অবশ্যই আপনারা আপনার প্রসপেক্ট যা জানতে চাইবে আপনি তা জানাবেন, তাহলে আপনি অনেক বেশি ভালো করতে পারবেন। আসুন, নেভার ডিসএগ্রি উইথ ইউর প্রসপেক্ট। আপনার প্রসপেক্ট একটা বিষয়ে একটা মত পোষণ করলো, আপনি কখনোই তার সঙ্গে ডিসএগ্রি করবেন না, দ্বিমত পোষণ করবেন না। এটা আবার কেমন? সে একটা জায়গায় তার খটকা লেগেছে, একটু ধাক্কা খেয়েছে, আপনিও খেয়েছিলেন প্রথম দিন, ভালো লাগে নাই। আজকে প্র্যাকটিস করতে করতে, আজকের কোম্পানির সঙ্গে কাজ করতে করতে আপনি এমন একটা জায়গায় চলে আসছেন যে জায়গায় আসার কারণে আপনি হ্যাঁ বলেছেন, ভালো বুঝছেন। উনি এখনও প্র্যাকটিস করে নাই, নিউবর্ন, নতুন শিশু, তার কাছে সব কিছুই নতুন, প্রশ্ন করতেই পারে। আপনি কোনোভাবেই দ্বিমত পোষণ করবেন না। আজান দিচ্ছে, যারা আজান শুনছেন স্ব স্থানে বসে আজানের জবাব দিবেন। ধন্যবাদ। নেভার ডিসএগ্রি উইথ ইউর প্রসপেক্ট। তাহলে আপনার প্রসপেক্টের সঙ্গে কখনো ডিসএগ্রি করবেন না, শুধু এভাবে টেকনিক অ্যাপ্লাই করেন। হ্যাঁ, আপনি যেটা বলেছেন রাইট, আপনি যেটা বলেছেন ঠিক আছে, হ্যাঁ আমিও আপনার মতোই ভেবেছিলাম, বাট আমি একটা লজিক, একটা বুদ্ধি আপনারে বলি। বাট নেগেটিভ কনজাংশন আগের ক্লজকে সবসময় না বোধক করে। অর্থাৎ যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন দেখবেন ক্লজ ভাগ করতে হয়, তখন বাট কনজাংশন যখন আসে তখন আগের ক্লজকে না বোধক করে পরের অংশকে হ্যাঁ বোধক করে। তার মানে আপনার কথা ঠিক আছে, বাট আপনি মনে মনে বাট বলবেন, বেশি জোরে না। তারপর আপনার কথাগুলি আপনি তার সঙ্গে শেয়ার করবেন, দেখবেন সে বলবে না কথা ঠিক আছে। এই টেকনিক্যালি হেকমত অবলম্বন করে আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। তাহলে আমরা ক্লোজিং আর ডিসকাশন একটু সামারাইজ করি। আলোচনাটা করার সময় আপনি কি কি বিষয়ে করবেন আর কি কি করবেন না। ডোন্ট আস্ক পার্সোনাল কোশ্চেন, কখনো ব্যক্তিগত প্রশ্ন করা যাবে না। আস্ক সাম পজিটিভ কোশ্চেন, কিছু ইতিবাচক প্রশ্ন করতে হবে যার আনসার হ্যাঁ আসবে। লিসেন দেয়ার কোশ্চেন কেয়ারফুলি, তার প্রশ্নটা যত্ন সহকারে সতর্কতার সাথে শুনতে হবে। নেভার ডিসএগ্রি উইথ ইউর প্রসপেক্ট, আপনার প্রসপেক্টের সঙ্গে কখনো আপনি দ্বিমত পোষণ করবেন না। আমরা মনে হয় ক্লোজিং অর ডিসকাশন, ক্লোজিংয়ের ডিসকাশনটা কীভাবে করবেন সে বিষয়ে আমরা সামারাইজ করতে পেরেছি। থ্যাংক ইউ সো মাচ। লাস্ট যেটা বলবো, গিভ দ্য কারেক্ট ইনফরমেশান। কখনো রং ইনফরমেশান দিবেন না, তাহলে কিন্তু আপনার প্রসপেক্ট গ্রহণ করবে না। ফ্রেন্ডস, আপনি জানেন না, পরে জেনে জানাবেন, একথা বলেন আপনি স্মার্ট, কিন্তু না জেনে বলবেন আপনি স্টুপিড হয়ে যাবেন। তখন যখন সে বিষয়টা জেনে ফেলবে, বলবে আমাকে ভুল মেসেজ দিয়েছে, আপনার লিডারশিপে সে আর কখনো কাজ করবে না, আপনার লিডারশিপে আপনার নেতৃত্ব সে মেনে কিন্তু কাজ করবে না। সো ফ্রেন্ডস, কখনো ভুল মেসেজ দেওয়া যাবে না, গিভ দ্য কারেক্ট ইনফরমেশান। এই সামারাইজটা আমরা জানলাম কিভাবে আপনি আলোচনাটা করবেন, আলোচনার ভিতরে কোন বিষয়গুলি আপনাকে মানতে হবে আর কোন বিষয়গুলি আপনি মেনে ক্লোজিংটা কন্টিনিউ করবেন। এবার আসেন, ক্লোজিংয়ে লেখার কিছু পার্ট আছে, খাতা কলমের কিছু পার্ট আছে।
এ বিষয়গুলি আমি আপনাদের সঙ্গে মৌখিকভাবে শেয়ার করব। যেহেতু টেকনিক্যাল কারণে স্লাইড সহ ট্রেনিং আসতে পারলাম না, দুঃখিত। আপনি যে বিষয়টা খেয়াল করবেন, প্রথমত বসার পরে যদি নিউ কামার হয়, পুরাতন নেটওয়ার্কার না হয়, তাহলে আপনি এমএলএম হিস্টোরি আলোচনা করবেন। কেমন? 1940-41 সালের দিকে আমেরিকার একজন কেমিস্ট ডক্টর কার্ল রেনবোর্গ নামে এক ভদ্রলোক একটা ভিটামিন আবিষ্কার করেন, যেটার নাম হচ্ছে নিউট্রিলাইট নামক ভিটামিন। উনি তথাকথিত সেকেলে প্রচলিত পদ্ধতিকে বাদ দিয়ে একটি অত্যাধুনিক পদ্ধতির মাধ্যমে এই পণ্যটা বিপণন শুরু করেন। কেমন? ব্যক্তি থেকে ব্যক্তির আন্তঃব্যক্তিক যে সম্পর্ক, সেই সম্পর্ককে কাজে লাগিয়ে উনি এই মার্কেটিং পদ্ধতিটা চালু করেন। 1958 সালে ইউএস পার্লামেন্টে এটা ভোটাভুটির মাধ্যমে পাশ হয়। আপনি হিস্টোরি শেয়ার করেন, সারা বিশ্বে 125টিরও বেশি দেশে 12,500-এরও বেশি কোম্পানি এই সিস্টেমে বিজনেস করছে। এই হিস্টোরিটা একটু শেয়ার করেন। মালয়েশিয়াতে 1200-1250 মতন কোম্পানি আছে, ইন্ডিয়াতে প্রায় 200 কোম্পানি আছে, আমাদের বাংলাদেশও পিছিয়ে নেই, 100+ কোম্পানি কাজ করছে। বাট তার ভিতরে এক্সিলেন্ট ওয়ার্ল্ড অ্যাগ্রো ফুড অ্যান্ড কসমেটিক্স লিমিটেড ওয়ান অফ দেম। এই হিস্ট্রিটা একটু তার সঙ্গে শেয়ার করবেন, খাতায় লিখে লিখে একটু একটু করে। আপনি আরেকটা বিষয় শেয়ার করতে পারেন, ট্র্যাডিশনাল মার্কেটিং সিস্টেম। সেটা কেমন? আপনারা জানেন যে ট্র্যাডিশনাল সিস্টেম আর মাল্টিলেভেল মার্কেটিং সিস্টেমের ভিতরে একটা ব্যবধান আছে। কেমন? ফ্যাক্টরি থেকে এজেন্ট, হোলসেলার, রিটেলার, দেন কাস্টমার, এভাবে প্রচলিত পদ্ধতিতে একটা প্রোডাক্ট কাস্টমারের হাতে এসে পৌঁছায়। কিন্তু মাল্টিলেভেল মার্কেটিং সিস্টেমে ফ্যাক্টরি থেকে সরাসরি একটা প্ল্যাটফর্ম, যেটা এক্সিলেন্ট ওয়ার্ল্ড, এরপরে ডিস্ট্রিবিউটররা এই কোম্পানির মাধ্যমে সরাসরি কাস্টমারের হাতে পৌঁছে দেয়। ট্র্যাডিশনাল সিস্টেমে এজেন্ট, হোলসেলার, রিটেলার তাদের হাত বদলের কারণে পণ্যের দাম বাড়ে, কিন্তু পণ্যের গুণগত মান বাড়ে না। একটা 7,000 টাকার পণ্য 10,000 টাকা দিয়ে আমাদের কিনতে হয় হাত বদলের কারণে, আর অ্যাড তো আছেই। নেটওয়ার্ক সিস্টেমটা এমন, ডিরেক্ট সেলিং সিস্টেমটা এমন, সরাসরি ফ্যাক্টরি থেকে এরকম একটা মার্কেটিং কোম্পানি পণ্যটা নিয়ে আসে। এই কোম্পানিতে যে সমস্ত ডিস্ট্রিবিউটররা কাজ করে তাদের মাধ্যমে বাজারজাত করে। বাজার মূল্যের সাথে মূল্যের সঙ্গতি বজায় রেখে, একই মূল্য নির্ধারণ রেখে, ওই ট্র্যাডিশনাল সিস্টেমে প্রোডাক্টের দামটা যা ছিল এখানেও সেই একই দামে আমরা সেল করে থাকি। কেমন? 7,000 টাকার পণ্য আমরা 10,000 টাকায় তারা সেল করে, আমরাও সেল করি। তা আগে ওখানে ওরা 7,000 টাকার পণ্য 10,000 টাকা মানে 3,000 টাকা প্রফিট করছিল। এই টাকাটা মাঝখানে এজেন্ট, হোলসেলার, রিটেলার ওরা পাচ্ছিল। এখন এই টাকাটা এক্সিলেন্ট ওয়ার্ল্ড প্রফিট করছে। এই প্রফিটের একটা অংশ কোম্পানি রাখছে, সেটা কত? 20%। আর ডিস্ট্রিবিউটরদের মাঝখানে 80% বিতরণ করছে, যারা আমাদের 50 পয়েন্ট পারচেসের মাধ্যমে ডিস্ট্রিবিউটার হচ্ছে। এটা কারোর জন্য দৈনিক 400 টাকা, কারোর জন্য দৈনিক 16,000 টাকা। এই বিষয়টা আপনি আপনার ওই প্রসপেক্টের সঙ্গে ক্লোজিংয়ে বসে শেয়ার করতে পারেন। এটা আপনার খাতায় লেখার একটা অংশ হতে পারে। এভাবে করে আপনি তার সঙ্গে শেয়ার করেন। এখন ডিস্ট্রিবিউটারশিপটা সে কীভাবে নিবে? তাকে বলেন 18+ এজ, 18 বছরের উপরে আপনার বয়স হতে হবে। নাম্বার 2, এনআইডি কার্ড থাকতে হবে, বাংলাদেশের নাগরিক হতে হবে। নাম্বার 3, একজন স্পন্সর বা রেফারেন্স থাকতে হবে, যার মাধ্যমে আপনি আসবেন সেই হচ্ছে আপনার স্পন্সর বা রেফারেন্স। নাম্বার 4, 50 ইভি এক্সিলেন্ট ভ্যালু, 50 পয়েন্টের প্রোডাক্ট পারচেস করতে হবে। আমাদের 50 পয়েন্টের সর্বনিম্ন প্যাকেজ আছে 7,000 টাকা। আপনি তাকে বোঝান, সেখানে প্রায় 8,200 টাকার মতো প্রোডাক্ট আছে। কোম্পানি ডিসকাউন্ট দিয়ে এই প্রোডাক্টটা জয়নিং প্যাকেজ হিসাবে কোম্পানি চালু রেখেছে। মজার ব্যাপার হচ্ছে আমাদের এমডি স্যার আনোয়ার এইচ রয়্যাল এনা স্যার আরও 2টা প্রোডাক্ট মানে প্যাকেজ, মোট 3টা প্যাকেজ ঘোষণা দিয়েছে এই সময়ের জন্য। এই করোনাকালীন সময়ে এই 3টা প্যাকেজ আমাদের জন্য বিজনেসের অনেক বেশি পাথর হিসাবে কাজ করবে। কারণ কি, আজকে যাদের ইমিউন সিস্টেম, যাদের শারীরিক সক্ষমতা আছে ভালো, তারাই কিন্তু টিকে আছে। আর আমাদের সবগুলি প্রোডাক্ট ইমিউন সিস্টেমকে ডেভেলপ করার জন্য, আপনার শরীরকে শক্তিশালী করার জন্য আমাদের প্রোডাক্টগুলি। জানেন, ক্রাইসিস অনেক বিজনেসকে অনেক বেশি এগিয়ে দেয়। আমি বিশ্বাস করি এক্সিলেন্ট ওয়ার্ল্ডের বিজনেস ইনশাআল্লাহ এই ক্রাইসিস মুহূর্তে আমরা অনেক বেশি ভালো করতে পারবো, শুধুমাত্র আমাদের প্রোডাক্টের কারণে। আপনারা যেখানে বসে আছেন, আমি বিশ্বাস করি যারা শুনছেন, এমডি স্যারের জন্য মন থেকে দোয়া করবেন। আসুন তাহলে আমরা সামারাইজ করলাম। খাতায় কোন অংশ আপনি লিখবেন, এই অংশগুলি যদি আপনি খাতায় লিখতে পারেন, অবশ্যই আপনি আপনার প্রসপেক্টের কনসেপ্টটা অনেক বেশি ক্লিয়ার করতে পারবেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। যদি নেটওয়ার্কার হয়
তাহলে আপনি 2-3টা কোশ্চেনের আনসার দিবেন, 2টা বাড়তি কোশ্চেনের আনসার দিবেন। যেমন আমাদের এই বিজনেসের কমিশনটা পে আউট হয় বাইনারিতে, 1:1 ম্যাচিং বাইনারি। এই বিষয়টা আপনি তার কাছে ক্লিয়ার করবেন। যদি না জানতে চাই বলার দরকার নেই। আপনি 50 পয়েন্টের প্রোডাক্ট পারচেস করলে একটা বিজনেস সেন্টার পাবেন, এটা আপনি আপনার পেজের উপরে আপনি আঁকাবেন, এবং এটা 2টা ভলিউম আছে, কিভাবে টিম ক্রিয়েটিংয়ের মাধ্যমে ইনকামটা করতে হয় এই বিষয়টাও তার কাছে আপনি ক্লিয়ার করবেন। আর ফাইনালি তার কাছে অফারটা বলে দিবেন, সব কিছু ঠিক আছে, আমাদের কোম্পানির অফার হচ্ছে, আপনি যদি দৈনিক 1 থেকে 2 ঘন্টা সময় দেন, 5 থেকে 7টা বিষয় ট্রেনিং করে জেনে নিয়ে 9 থেকে 12 মাস এই সিস্টেমে প্র্যাকটিস করেন, অনুশীলন করেন, তাহলে আপনার পক্ষে সর্বনিম্ন প্রতিদিন 400 টাকা থেকে 16,000 টাকা, যা মাসে আসে সর্বনিম্ন 12,000 টাকা থেকে 4,80,000 টাকা আপনি ইনকাম করতে পারবেন। এই বিষয়টা আপনি তার কাছে ক্লিয়ার করে দিবেন। তবে হ্যাঁ, হাই অ্যাম্বিশাস গেস্ট যদি না হয় তাহলে 4,80,000 আপনার উল্লেখ করার দরকার নেই। আর যদি হাই অ্যাম্বিশাস হয় তাহলে আপনি অবশ্যই 4,80,000 না, টার্বো দিয়ে যা ইনকাম আসে 15 লাখ, সুপার টার্বো দিয়ে যা ইনকাম আসে 35 লাখ, আপনি এ বিষয়টাও শেয়ার করতে পারেন। কারণ আপনাকে অবস্থা বুঝে ব্যবস্থা করতে হবে, গেস্টের ধরন বুঝে আপনাকে ক্লোজিংটা দিতে হবে। আমি বিশ্বাস করি যারা সামনে বসে শুনছেন অবশ্যই আমার কথাগুলি আপনারা বুঝতে পারছেন। অনেকেই আমার সঙ্গে আছেন, এমডি নাবিল ইসলাম, আলম দাওয়ান, নাইমুল হাসান, নাজমুল হক, আপনারা আছেন, ধন্যবাদ। তারপর এফতেকার হাসান, জাকিরুল ইসলাম, আপনারা আছেন, ধন্যবাদ। আপনারা কমেন্টস করতেছেন, ট্রেনিংটা মনোযোগ দিয়ে শুনতেছেন, অনেক বেশি ধন্যবাদ। সুরায়া আক্তার, রেজাউল খান, রাইট স্যার, থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাদেরকে। আমরা আর অল্প সময় কন্টিনিউ করব ইনশাআল্লাহ, আপনারা থাকবেন আমার বিশ্বাস। এবং কিভাবে আপনি ফাইনাল জয়নিংটা করাবেন সেটাও আমরা ডিসকাস করব। ওকে, আপনি আরেকটা বিষয় শেয়ার করতে পারেন, খাতায় লেখার অংশ যেটা হবে সেটা হলো এরকম, মনে করেন খাতায় আপনি আঁকালেন, আপনি আব্দুল্লাহ, আপনি একটা গেস্ট এনেছেন যার নাম হচ্ছে বাবুল। আপনি আঁকাবেন 2টা লিঙ্ক। প্রথম লিঙ্কে তাকে আব্দুল্লাহ দিয়ে তার নিচে এক্স ভলিউমে আপনি বি লিখলেন। লেখার পরে আপনি তাকে বললেন যে ভাইয়া এইখানটায় আপনার আসার কথা, আপনি আসলেন না, কিন্তু আপনার পরে মিস্টার সি, মিস্টার ডি, মিস্টার ই চলে আসলো, তারপরে ইউ, আপনি আসলেন। দেখেন তো আপনার উপরে কিন্তু 4 জন ব্যক্তি চলে আসছে 5 মিনিটের ব্যবধানে। তো আপনি কাজ শুরু করলেন। আমাদের সিস্টেমে আপনার লেফট সেলস ভলিউম অর্থাৎ এক্স ভলিউমে 40, ওয়াই ভলিউমে 40 যখন সেলস হবে তখন আপনি মিনিমাম 16 থেকে 20,000 টাকা ইনকাম করবেন, 16,000 থেকে 20,000 টাকা। আপনার উপরে মিস্টার ই আছে, আপনি যদি 16,000 টাকা ইনকাম করেন সে 32,000 টাকা ইনকাম করবে। তার উপরে মিস্টার ডি আছে, সে ইনকাম করবে 64,000 টাকা। তার উপরে মিস্টার সি আছে, সে ইনকাম করবে 1,28,000 টাকা। তার উপরে মিস্টার বি, যেখানে আপনার আসার কথা ছিল সে আসলো, সে ইনকাম শুরু করবে 2,56,000 টাকা। মজার ব্যাপার হচ্ছে আপনি যখন 16,000 টাকা ইনকাম করে এসো হবেন, মিস্টার বি তখন সে স্টার হয়ে যাবে, এই কোম্পানি থেকে গাড়ি পাবে। অনলি 5 মিনিটস, আপনার 5 মিনিট আগে, মানে অনলি বিফোর 5 মিনিটস, আপনার আগে 5 মিনিটের ব্যবধানে এই 5 জন ব্যক্তি জয়েন করার কারণে তারা এ পর্যায়ে চলে যাবে আর আপনি এ পর্যায়ে থাকবেন। বোর্ড হলে স্লাইডটা দেখানো গেলে আপনার জন্য আমার জন্য অনেক বেশি সুন্দর হতো এবং আপনারা দারুণভাবে আজকে ট্রেনিংটা নিতে পারতেন। আসুন তাহলে এই বেনিফিট অফ আর্লি জয়নিং, আগে আসার সুবিধা আপনারা যারা শুনছেন, আমি বিশ্বাস করি কেউ এজিএম, কেউ জিএম, আমাদের ফিরোজ স্যার আছেন, সেলিম রেজা আছেন, মতিন স্যার আছেন, 2 মতিন স্যার আছেন, আমি দেখছি আপনাদেরকে, ধন্যবাদ আপনাদেরকে অনেক বেশি। অনেকেই আছেন, নাম বলতে পারছি না, বাট আপনারা আছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ। আলম দাওয়ান আছেন, জাকিরুল ইসলাম আছেন, সবাইকে ধন্যবাদ। অনেকেই অনেক কমেন্টস করতেছেন, থ্যাংক ইউ সো মাচ। তাহলে বেনিফিট অফ আর্লি জয়নিং সব সময় আগে আসার সুবিধাটা, কারণ মানুষ সুবিধা চায়, মানুষ লাভ চায়। আপনি যদি লাভটা বুঝিয়ে দিতে পারেন, পকেটের টাকা কোনো ব্যাপার না, জয়নিং কোনো ব্যাপার না, আপনি জয়নিং নিয়ে চিন্তা করেন, তাহলে হবে না। কি সুবিধা দিতে পারবেন, কি লাভ দিতে পারবেন, কি প্রফিট সে পাবে, এই বিষয়টা তার সামনে হাইলাইট করতে হবে ফ্রেন্ডস, তাহলে আপনি অনেক বেশি ভালো করতে পারবেন। আমরা আমাদের লাভটা বেরিয়ে নেওয়ার কারণে আমরা গেস্ট কি বেনিফিট পাবে,
প্রসপেক্ট কী ধরনের বেনিফিট পাবে ওটা আমরা শুনতে চাই না, ওটা আমরা ব্রেনে নিই না, যার কারণে আমাদের জয়েনিং কম হয়। সবসময় মানুষ বেনিফিট চায়, আপনি কি বেনিফিট দিতে পারেন ওই বিষয়টা তার সঙ্গে শেয়ার করবেন, তাহলে সে আপনার সঙ্গে অনেক বেশি একমত পোষণ করবে। সো ফ্রেন্ডস, আপনি আর কি বেনিফিট দিতে পারেন? যেমন আমাদের এইখানে একটা পদ্ধতির মাধ্যমে আমরা আমাদের ইনকামকে মাল্টিঅ্যাপ্লাই করতে পারি, মাল্টিপ্লেক্স করতে পারি। যেমন কেউ যদি একটা সেন্টার নেয় তার 2টা লিঙ্কে কাজ করতে হয়, কিন্তু আমাদের সিস্টেমে টার্বো আছে 3টা সেন্টার। 3 সেন্টার নিলে সে 2 সেন্টারে কাজ করলে 1 সেন্টারের ইনকাম অটো পায়। আপনারা যারা শুনছেন, যারা নেটওয়ার্ক মার্কেটিং বুঝেন, তারা মানে আলোচনা থেকেই বুঝতে পারছেন টার্বো, স্ট্যান্ডার্ড এবং সুপার টার্বো। স্ট্যান্ডার্ড, টার্বো, সুপার টার্বো বিষয়টা কি? স্ট্যান্ডার্ড হচ্ছে একটা, টার্বো 3টা, সুপার টার্বো 7টা। খেয়াল করে দেখেন, যদি খাতায় আপনি আঁকাতে পারেন টার্বো সেন্টার, তাহলে নিচের 2টায় কাজ করলে উপরেরটা অটোমেটিক্যালি ইনকাম হবে। সুপার টার্বো নিচের 4টায় কাজ করলে উপরের 3টা, 7টা সেন্টারে তার ইনকাম হবে। অর্থাৎ টার্বোতে দ্বিগুণ কাজ করে 3 গুণ লাভ, আর সুপার টার্বোতে 4 গুণ কাজ করে 7 গুণ লাভ। যদি লাভটা বোঝাতে পারেন, আমি বিশ্বাস করি অবশ্যই আপনার প্রসপেক্ট আপনার সঙ্গে জয়েন করবে নিঃসন্দেহে। আপনি খাতায় এই বিষয়গুলো ডিসকাস করবেন, তাকে একটা ক্যালকুলেশন দিতে পারেন। একটি সেন্টার থেকে দৈনিক আয় করা যায় 16,000 টাকা, মাসে আয় হয় 4,80,000 টাকা, 1 বছরে আয় হবে 57,60,000 টাকা। তাহলে কেউ যদি 30 বছর কাজ করে ফুল টাইম, তার টোটালি ইনকাম হবে 17,28,00,000 টাকা। ক্যান ইউ ইমাজিন? 17,28,00,000 টাকা সে টোটাল 30 বছরে ইনকাম করবে। কিন্তু ট্র্যাডিশনাল সিস্টেমে একজন মানুষ 1.5 থেকে 2 কোটি টাকা ইনকাম করতে 30 বছরের জিন্দেগিতে সে পারে না। যদি তার শুরুতে 20,000 টাকা স্যালারি হয়, তারপরও আমরা যারা ট্রেনিং করিয়ে থাকি প্রফেশনাল, আমাদের কাছে সেই ক্যালকুলেশনটা আছে ফ্রেন্ডস। তো আসেন, যদি সে 3টা সেন্টার নেয়, এটাও তার কাছে ক্যালকুলেশন দিবেন। দৈনিক আয় করা যাবে 48,000 টাকা, 3 × 48। কাজ করবে কিন্তু 2টায়, ইনকাম পাবে 3টাতে। আপনারা যারা শুনছেন, এই যে আমি দেখছি আলী আছেন, ফিরোজ ভাই আছেন, অনেকে আছেন, মতিন ভাই আছেন, সেলিম রেজা আছেন। ধন্যবাদ আপনাদেরকে যে আপনারা শুরু থেকেই যান নাই, শুরু থেকেই আপনারা আছেন। তাহলে 3টা সেন্টার থেকে দৈনিক আয় করা যাবে 48,000 টাকা, মাসে আয় হবে 14,40,000 টাকা, 1 বছরে আয় হবে 1,72,80,000 টাকা, আর 30 বছরে আয় করবে 51,84,00,000 টাকা। যদি আপনি এটা ফিল করাতে পারেন, 7টা সেন্টার, একটা সুপার টার্বো নেওয়া একজন প্রসপেক্টের জন্য কোনো ব্যাপারই না। মানুষের সামনে স্বপ্নটা যখন বড় হয়, তখন এই ছোট্ট ইনভেস্ট তার কাছে কোনো ব্যাপারই না। আর ইনভেস্ট না তো, সে প্রোডাক্ট নিয়ে যাচ্ছে, এই প্রোডাক্ট সে যদি কাস্টমার রেটে বিক্রি করে দেয়, সেখান থেকেও সে প্রতি 50,000-এ মিনিমাম 5 থেকে 7,000 টাকা, 10,000 টাকার মতো সে প্রফিট করতে পারবে উইদাউট কমিশন। শুধুমাত্র মেম্বার রেট আর কাস্টমার রেটের মাঝখানে আমাদের কোম্পানি যে সুযোগটা দিয়েছে, থ্যাঙ্কস এ লট ফর এমডি স্যার। এমডি স্যারের জন্য একটা ধন্যবাদ, এই ধরনের একটা মার্কেটিং প্ল্যান আমাদের জন্য দেওয়ার জন্য। আসুন, আপনি আরও অনেকগুলো বিষয় শেয়ার করতে পারেন। যেমন বেসরকারি চাকরিজীবী, আপনি প্রথমে তার সঙ্গে খাতায় লিখে শেয়ার করতে পারেন। বেসরকারি চাকরিজীবী, উনি প্রথম মাস থেকেই বেতন পায়। ক্লোজিংয়ের জন্য এটা আপনার প্রয়োজন। স্বল্প বেতন এবং ধীরে ধীরে বাড়ে। নাম্বার 3, অনেক জবাবদিহি করতে হয়, নিজের ভবিষ্যতের উপর তার কোনো নিয়ন্ত্রণ থাকে না। এটা বেসরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে, এটা আপনি ডিসকাস করতে পারেন। এবার আসেন সরকারি চাকরিজীবীর ক্ষেত্রে আপনি কিছু কথা বলতে পারেন। একজন সরকারি চাকরিজীবী প্রথম মাস থেকেই বেতন পায়, স্বল্প বেতন, এটা ডিসকাস করেন। তাকে অনেক জবাবদিহি করতে হয়। নাম্বার 4, নিজের ভবিষ্যতের উপর তার কোনো নিয়ন্ত্রণ থাকে না। আর অবসর গ্রহণের পর তার অর্ধেক আয় হয়। বেসরকারি চাকরিজীবীর কিন্তু কোনো আয় ছিল না অবসর গ্রহণের পর, বাট সরকারি চাকরিজীবীর আয় অর্ধেক নামে। কারণ কি, রিটায়ারমেন্টের পরে তারা গভর্নমেন্টের পক্ষ থেকে একটা স্যালারি পায়। কিন্তু স্বপ্ন পূরণের জন্য ইনকাম, এটা কখনো হয় না। আর ঘুষ না খাইলে আসলেই মজা নেই তাদের জন্য। কিন্তু ঘুষ আল্লাহ তাআলা হারাম করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, আহাল্লাহুল বায়আ ওয়া হাররামা রিবা, আমি আল্লাহ ব্যবসাকে করেছি হালাল আর সুদকে করেছি হারাম। সুতরাং সুদ আমরা কেউ খাবো না, কিন্তু ঘুষ খাবো না। ব্যবসা করে বড় হতে চায় অল্প পুঁজিতে, উইদাউট ইনভেস্টমেন্টে। আপনি নেটওয়ার্কিং বিজনেস, আপনার মেধা আর আপনার শ্রম, আপনার সময় দিয়ে চমৎকারভাবে আপনি আপনার ভবিষ্যৎকে গড়তে পারেন। যেটা আমরা করছি, আমরাই তার প্রুফ, আমরাই যার
জ্বলন্ত দৃষ্টান্ত। আপনিও চাইলে সুন্দর একটা ভবিষ্যৎ, চমৎকার একটা লাইফস্টাইল আপনি এখান থেকে কন্টিনিউ করতে পারেন। এবার আসেন ব্যবসা। যদি আপনি ব্যবসা করেন তাহলে অনেক পুঁজি বিনিয়োগ করতে হবে। ট্র্যাডিশনাল ব্যবসা যে কোনো সময় লাভ বা ক্ষতি হতে পারে, ঝুঁকি অনেক বেশি, আয়ের কোনো নিশ্চয়তা নেই, সাধারণত অবসর গ্রহণের কোনো সুযোগ থাকে না মিডিয়াম ব্যবসায়ীদের জন্য। কর্পোরেট লেভেলের ব্যবসা হলে আবার ভিন্ন কথা, এটা কজনেই বা পারে। এবার আসেন, তাহলে ব্যবসার ক্ষেত্রে পুঁজি অনেক বিনিয়োগ করতে হয়, যে কোনো সময় লাভ বা ক্ষতি হতে পারে। এই যে দেখেন, করোনার ভিতরে ছোট বড় মাঝারি কোনো ধরনের ব্যবসায়ীরা ভালো করতে পারছে না, তারা কিন্তু খুব খারাপ অবস্থায় আছে। ঝুঁকি অনেক বেশি, অনেকে দোকান ভাড়া দিতে পারবে না, অনেকের পুঁজি নষ্ট হয়ে যাবে, পথে বসবে, আয়ের কোনো নিশ্চয়তা নেই ট্র্যাডিশনাল ব্যবসায়, আর অবসর গ্রহণের কোনো সুযোগ থাকে না। আসেন আমরা মাল্টি লেভেল নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসা নিয়ে, ডিরেক্ট সেলস নিয়ে একটু কথা বলি। শুরুতে আয় খুবই কম থাকবে। প্রথম 6 মান্থ একজন মানুষ আয় পাবে না বললেই চলে। এই 6 মান্থ আপনাকে ধৈর্য ধরে থাকতে হবে। এই কথাগুলি আপনার প্রসপেক্টের জন্য না, এই কথাগুলি আপনারা যারা শুনছেন আপনাদের জন্য, যারা ক্লোজার, আপনার ব্রেনে নিতে হবে। শুরুতে আয় খুবই কম। নাম্বার 2, কিছুদিন পর অসীম আয়ের সুযোগ থাকে। নাম্বার 3, দীর্ঘমেয়াদী আয়ের সুযোগ আছে। নাম্বার 4, নিজের ভবিষ্যতের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকে। আপনার বিজনেস আপনার কাছে। আপনার 4 লাখ আসতে হচ্ছে না, সেন্টার আরেকটা শুরু করেন। আপনার 5 10 লাখে হচ্ছে না, 3টা শুরু করেন, 15 লাখ হচ্ছে না, 7টা শুরু করেন, 35 লাখ। যতটুকু ইচ্ছা আপনি পরিশ্রম করে ইনকাম করতে পারবেন। আপনি যতটুকু কাজ করেন তার থেকে একটু বেশি কাজ বাড়িয়ে দিবেন, আপনার ইনকাম হবে 2 গুণ 3 গুণ 4 গুণ 7 গুণ। যতটা আপনি চান ততটুকু ইনকাম আপনি এখান থেকে করতে পারবেন। ফাইনালি দ্রুত অবসর গ্রহণের সুযোগ থাকে। 2 to 5 ইয়ার্স। আপনি যদি 2 থেকে 5 বছর এই বিজনেসে সময় দেন, আমি বিশ্বাস করি 5 বছরের ভিতরে আপনার এমন টিম রেডি হয়ে যাবে যা আপনি শুধু দেশ বিদেশ ভ্রমণ করবেন, মাস্তি করবেন, মজা করবেন। এমডি স্যার তো বলছেই 1000+ পিউপিলকে 100+ কান্ট্রি উনি ভ্রমণ করাবেন। আমরা কিন্তু অলরেডি 5-7টা দেশ ভ্রমণ করে ফেলেছি। সো ফ্রেন্ডস, আপনিও পারেন আমাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে দেশ ভ্রমণের জন্য নিজেকে সঁপে দিতে। উনি যদি একটা সামারাইজ চায় তো আপনি 90 ডেজ পার্কিং প্ল্যান দিতে পারেন তার একটা, বা এটা আপনার জন্য হতে পারে। প্রথম সপ্তাহে আপনি 1 জন জয়েন করলেন, 1 সপ্তাহে আপনি সহ সে মিলে 2 জন, দ্বিতীয় সপ্তাহে এই 2 জন শুরু করলেন, 2 জন ব্যক্তিকে স্পন্সর করলে 4 জন হয়। এভাবে করে টোটাল তৃতীয় সপ্তাহে আপনার আসবে 8 জন। যদি এরকম 3 মাস ধারাবাহিকভাবে আপনি কাজ করেন তাহলে আপনার টিমের লোক সংখ্যা চলে আসে 8192 জন। আমি বিশ্বাস করি যারা শুনছেন তারাও বিশ্বাস করেন না যে 8192 জন লোক 90 ডেজে আসবে। ওকে ফাইন, আপনি 25% কাউন্ট করেন, তাহলেও আপনার টিমে 2000+ পিপুল আপনার সাথে থাকে। তা যদি থাকে, এটাকে ভাগ করেন 2টা ভলিউমে, 1000 তো 1000 যখন ভাগ করবেন, খেয়াল করে দেখেন 5% লোক, এরা প্রত্যেকেই যদি 50 পয়েন্টের একটা করে প্রোডাক্ট প্যাকেজ সেল করে, তাহলে 50 গুণন 50 সমান 2500 পয়েন্ট এক্স ভলিউমে 2500 পয়েন্ট আপনার সেল হয়। কিন্তু 16,000 টাকা ইনকাম করার জন্য আপনার এক্স ভলিউমে লাগে 2000 পয়েন্ট, আপনার ওয়াই ভলিউমে লাগে 2000 পয়েন্ট। 2000 পয়েন্টেই কিন্তু আপনি 16,000 টাকা ইনকাম করেন পার ডে। যদি আপনি 16,000 টাকা পার ডে ইনকাম করেন, তাহলে 16,000 গুণন 30, 4,80,000 ইনকাম করা এটা আপনার আমার জন্য কোনো ব্যাপার না। যদি আমরা প্রপার ওয়েতে থিওরি অনুযায়ী হার্ড এবং স্মার্ট পরিশ্রম করতে পারি, হার্ডওয়ার্ক এবং স্মার্ট ওয়ার্ক করতে পারি, আমি বিশ্বাস করি এই বুদ্ধিমত্তার পরিচয় দিতে পারলে অবশ্যই আমাদের সেই রেজাল্ট আসবে যে রেজাল্ট আমরা চাই। থ্যাংক ইউ। আসুন, ক্লোজিংয়ে যা যা করা যাবে না, কি কি করা যাবে সব কিছু বললাম। এখন কি কি করবেন না আপনি একটু নোট নেই। নতুন ডিস্ট্রিবিউটার ক্লোজিংয়ে বসা যাবে না। যার এক্সপিরিয়েন্স নাই, অভিজ্ঞতা নাই, তাকে ক্লোজিংয়ে বসানো যাবে না। সে সর্বোচ্চ সেমিনারটা শিখে সেমিনার দেখাতে পারে। একজন সিনিয়র আপলাইন এসো হয়েছে, এমও হয়েছে, সফল, তাকে দিয়ে ক্লোজিং দেওয়াতে হবে। ক্লোজিং দেওয়ার সময়
অন্য কারোর সাথে কথা বলা যাবে না। আমরা ক্লোজিং দিতে দিতে 3-4-5 জনের সাথে গল্প করে ফেলি, এটা করা যাবে না। এই ভুল করেন দেখেই আমাদের কিন্তু রেজাল্ট আসে না। আপনি জানেনও না যে এই কথা বললে আপনার রেজাল্ট আসবে না, আপনি কিন্তু কথা বলতে থাকেন। প্লিজ ক্লোজিংয়ে বসে কখনো কথা বলবেন না, তাহলে আপনার ওই সিকোয়েন্স নষ্ট হয়ে গেলে আপনার প্রসপেক্ট আপনাকে ভ্যালু দিবে না, আপনার সাথে কিন্তু জয়েন করবে না। নাম্বার 3, নন অফিসিয়াল ড্রেসে ক্লোজিংয়ে দেওয়া যাবে না। আপনি একবারে জিন্স আর গেঞ্জি পরে ক্লোজিংয়ে বসবেন, এটা হয়তো না। একবারে ফর্মাল ড্রেস, অফিসিয়াল ড্রেস পরেই আপনাকে ক্লোজিংয়ে বসতে হবে, একটা ভাবসাব নিয়ে আপনাকে ক্লোজিংয়ে বসতে হবে। এটা অহংকার না, এটা হচ্ছে সৌন্দর্যবোধ, আপনার ব্যক্তিত্ব, আপনার স্বকীয়তা আপনার প্রসপেক্টের সামনে ফুটিয়ে উঠাতে হবে। অ্যান্ড নাম্বার 4, ক্লোজিংয়ের সময় কোনো প্রসপেক্টকে ছোট করে দেখা যাবে না, এটা নিষেধ। অ্যান্ড দেন ক্লোজিংয়ের চেঁচামেচি, উচ্চ আওয়াজ নেই এমন স্থানে দিতে হবে। যেখানে উচ্চ আওয়াজ সেখানে দেওয়া যাবে না, এটা বেনে রাখতে হবে। ক্লোজিং কুল এনভায়রনমেন্ট, সম্পূর্ণ একবারে আস্তে ধীরে আমাদেরকে মানে ক্লোজিংটা দিতে হবে, একটা পিন ড্রপ সাইলেন্ট পরিবেশে। ওকে, ক্লোজিংয়ে অভিজ্ঞতা অর্জন না করে ক্লোজিং দেওয়া যাবে না। অভিজ্ঞতা অর্জন না করে প্রসপেক্ট নিয়ে বসে ক্লোজিং দেওয়া যাবে না, এটাও নিষেধ। ওকে, প্রসপেক্টের সাথে তর্কে যাওয়া যাবে না, এটাও নিষেধ। আর মিথ্যা বলা যাবে না। তাহলে আমরা একটু সামারাইজ করি কি কি করা নিষেধ। নতুন ডিস্ট্রিবিউটারে ক্লোজিং বসানো যাবে না, ক্লোজিংয়ে দেওয়ার সময় অন্য কারোর সাথে কথা বলা যাবে না, নন অফিসিয়াল ড্রেসে ক্লোজিং করা যাবে না, ক্লোজিংয়ের সময় প্রসপেক্টকে ছোটো করে দেখা যাবে না, ক্লোজিংয়ের সময় চেঁচামেচি উচ্চ আওয়াজ হয় এমন স্থানে বসা যাবে না, ক্লোজিংয়ে অভিজ্ঞতা অর্জন না করে প্রসপেক্ট নিয়ে বসা যাবে না, প্রসপেক্টের সাথে তর্কে যাওয়া যাবে না, ফাইনালি মিথ্যা বলা যাবে না। যদি আমরা এই বিষয়গুলি মানতে পারি অবশ্যই আমাদের রেজাল্ট আসবে। তাহলে কি করা যাবে না সেটাও আমরা জেনে নিলাম। ওকে ফ্রেন্ডস, ক্লোজিংয়ের কী কী পয়েন্ট নিয়ে আপনি ডিসকাস করতে পারেন এই বিষয়গুলি একটু আলোচনা করে সামারাইজ করি, আমরা শেষের দিকে প্রায়। পয়েন্ট কীভাবে অর্জন করা যায় সে কিন্তু ফাইনালি জিজ্ঞাসা করবে, তাহলে আমি কিভাবে জয়েন করতে পারি, কিভাবে পয়েন্ট পেতে পারি 50 পয়েন্ট, আপনি এটা ব্যাখ্যা করবেন। আপনি অ্যাক্সিলারেটের অফারটা ব্যাখ্যা করবেন, ক্যালকুলেশনটা দিবেন, বাইনারি ক্যালকুলেশনটা 1:1, এই ক্যালকুলেশনটা তাকে দিবেন, কিভাবে টিম ক্রিয়েট করবে। জয়েন করার পরবর্তী কাজ কি, সে কিন্তু জয়েন করার সাথে সাথে লোক ধরবে জয়েন করানোর জন্য, তার কাজটা কি এই বিষয়টা তার কাছে ক্লিয়ার করবেন। ইনকাম এবং ডেইলি ইনকাম কত, কি পরিমাণে ইনকাম করা যায় সর্বোচ্চ, এবং ডেইলি কত টাকা ইনকাম করা যায় এই বিষয়টাও আপনি ক্লিয়ার করবেন। ইনসেন্টিভ, কি কি ইনসেন্টিভ পাওয়া যায় এই বিষয়টাও শেয়ার করবেন প্রসপেক্টের সঙ্গে, তাহলে আগ্রহ প্রকাশ করবে। কারণ আমাদের অনেকগুলো দেশ ভ্রমণ আছে, 2-2টা গাড়ি আছে, হজ করার সুযোগ আছে, মোটর বাইক পাওয়ার সুযোগ আছে, বিদেশ ভ্রমণের সুযোগ আছে, মোবাইল ফোন আছে, অনেক কিছু আছে। এই বিষয়গুলি, বাড়ির সুযোগ আছে, কোম্পানির মালিকানা শেয়ার মালিকানার সুযোগ আছে, এই বিষয়গুলি তার সাথে শেয়ার করবেন। কিছু মোটিভেশনাল আলোচনা করবেন, কারণ মোটিভেশান এমন একটা জিনিস, মানুষ আত্মহতি দিতে পারে মোটিভেশনের কারণে, আর এখানে জয়েন করা এটা কোনো ব্যাপারই না। প্রসপেক্টের পক্ষ থেকে প্রশ্ন শোনা এবং তার উত্তর দেওয়া, প্রসপেক্ট কি প্রশ্ন করে তা শুনতে হবে এবং তার উত্তর দিতে হবে। প্রসপেক্টের মতামত জানা, তার মতামত জানতে হবে। পজিটিভ মতামত নেওয়ার জন্য আপনাকে অনেক বেশি ভূমিকা পালন করতে হবে। আর 10 হচ্ছে আগে আসার সুবিধা, এটা অবশ্যই বর্ণনা করতে হবে, দেন তাকে সাইন আপ করাতে হবে। আসুন আমরা লাস্টের দিকে একটা কথা বলবো, কাজ শুরু করা কঠিন, শেষ করা সহজ। 1000 মাইলের পথ চলা এক পা দিয়েই শুরু করতে হয়, সুতরাং শুরু করলে শেষ হবে। আপনি যদি শুরু করেন তাহলে কিন্তু শেষ হবে। এভাবে আশ্বাস দিয়ে আপনার প্রসপেক্টকে অবশ্যই আপনি জয়েন করতে পারবেন। আসেন, ওয়েক আপ অ্যান্ড টেক কন্ট্রোল অফ ইউর লাইফ। জেগে উঠতে হবে এবং নিজের জীবনের কন্ট্রোলিং পাওয়ারটা নিজের কাছেই নিতে হবে। তাহলেই বন্ধুরা আমরা অনেক বেশি ভালো করতে পারবো। কি আমরা জেগে উঠতে পারবো? আজকে আপনারা যারা শুনছেন, আমি বিশ্বাস করি আজকের আলোচনা থেকে খুঁটিনাটি অনেক পয়েন্ট চলে এসছে, যে পয়েন্টগুলি আপনার কাজে লাগবে, আপনার ক্লোজিংয়ে কাজে লাগবে। আর অডিয়েন্স হলে এই কি ট্রেনিং আমরা আরও দারুণভাবে সুন্দরভাবে স্লাইডের মাধ্যমে এবং বোর্ডে চমৎকারভাবে আপনাদেরকে আমরা শোনাতে পারতাম, দিতে পারতাম, তাহলে দারুণ হতো।
এবং এটার একটা প্র্যাকটিক্যাল ক্লাস আছে, ওই ক্লাসটা আপনি দারুণভাবে করতে পারেন। সর্বোপরি বলবো, আপনি যখন ক্লোজিংয়ে বসবেন, সাবলীলভাবে উপস্থাপন করবেন, আপনার ভিতরে কনফিডেন্ট নিয়ে শুরু করবেন, আপনার ড্রেস কোড সুন্দর থাকতে হবে। এই তিনটা বিষয় যদি আপনি সুন্দর করে গুছিয়ে সাজিয়ে নিয়ে শুরু করতে পারেন, আপনার প্রসপেক্ট আপনাকে না বলবে না। তো ধন্যবাদ। এতক্ষণ যাবৎ আপনারা যারা আমার সঙ্গে আছেন ছিলেন, প্রত্যেকের উত্তরোত্তর ব্যবসায়িক সফলতা, ব্যক্তি জীবনের সফলতা, সুস্বাস্থ্য, দীর্ঘায়ু মঙ্গল কামনা করে আজকের ক্লোজিং ট্রেনিং প্রোগ্রাম সংক্ষিপ্ত পরিসরে এখানেই শেষ করছি। এখনও পর্যন্ত যারা আমার সাথে আছেন প্রত্যেককে অফিস খোলার প্রথম দিনে ট্রেনিংয়ে হাজির হয়েছেন ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।